সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের আওয়াজে। আজ আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, তাই সকাল 8টায় অ্যালার্ম দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, কারণ আমার আবার একটু ঘুম বেশি। তাড়াতাড়ি করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেডি হয়ে কাগজপত্র সব রেডি করে নিলাম। রেডি হতে হতে আপনাদের পরিচয়টা দেওয়া যাক। আমি নয়নউদ্দিন হৃদয়, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা একটা সরকারি চাকরি করে। বাবার বয়স হয়, তিনি সংসারের বোঝা বইতে আর পারছেন না, তাই আমি চাকরি করার সিদ্ধান্ত নিলাম। আমি এবার অনার্স কমপ্লিট করলাম, কিন্তু পড়ালেখা শেষ হওয়ার পর কোনো জায়গায় আজও চাকরি হলো না। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো কাজ হলো না। একটা বড় ভাইয়ের কথা অনুযায়ী আজ একটা কোম্পানিতে যাচ্ছি ইন্টারভিউ দিতে। জানি না কপালে চাকরি আছে কিনা, তারপরেও কষ্ট করতে হবে। আপনাদের পরিচয় দিতে দিতে খাবার টেবিলে চলে আসলাম। তারপর তাড়াতাড়ি করে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে মাকে সালাম করে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় আসার পর হলো আর এক ঝামেলা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 15 বেজে গেছে, আর 45 মিনিট বাকি আছে। দেরি হয়ে গেলে আমার ইন্টারভিউ দেওয়া আর হবে না, তাই আর দেরি না থেকে হাঁটা ধরলাম। কিছু দূর যেতে একটা রিক্সা পেলাম, তাই আর দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়লাম। নির্দিষ্ট সময় 10 মিনিট আগে গন্তব্যে এসে পৌঁছালাম। তারপর রিক্সার ভাড়া দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে এসে দেখলাম অনেকজন বসে আছে ইন্টারভিউ দিতে, তাই আমি একটা সিটে গিয়ে বসে পড়লাম। তারপর একজন একজন করে ইন্টারভিউ দিতে ঢুকতেছে, আর কিছুক্ষণ পর বের হচ্ছে। আমার একটু নার্ভাস লাগতেছে, সাথে একটু ভয় হচ্ছে। এভাবে প্রায় 15 জন যাওয়ার পরে ডাক পড়লো আমার। আশেপাশে তাকিয়ে দেখি আর কেউই নাই, তার মানে আমি সবার শেষে পড়লাম। তারপর রুমের সামনে গিয়ে দেখলাম একটা মেয়ে পিছন দিক হয়ে বসে আছে, হয়তো উনি এই অফিসের বস। তারপর দরজার সামনে এসে বললাম, আসতে পারি ম্যাম? ইয়েস, কাম ইন, প্লিজ টেক ইউর সিট। ম্যাডামের কণ্ঠটা খুব চেনা চেনা লাগছিল। তারপর ভিতরে ঢুকে বসে পড়লাম। তারপর ম্যাম আবারও বলে উঠল, আপনার নাম কি? বলে ম্যাম পিছনে ঘুরলো। ম্যাডামের চেহারা দেখে তো আমি অবাক। তারপর মুখ দিয়ে এমনি এমনি ম্যাডামের নাম বের হয়ে গেল। নিধি, তুমি এখানে? 1 বছর পর সেই চিরচেনা মুখ। নিধিও আমাকে দেখে অবাক হয়ে গেল। আর এই কথার কারণ, এতদিন পর দুজন আজকে সামনাসামনি দেখা হলো, তাই। তারপর আমাকে বলল, ডোন্ট টেল মি নিধি, ভুলে যাবেন না আমি এই অফিসের বস, তাই আমাকে ম্যাডাম ডাকবেন। তার মানে এটা নিধির বাবার কোম্পানি। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর হবে না। হ্যাঁ, মনে থাকে যেন। আর এখানে কেন এসেছেন? জি ম্যাডাম, চাকরির ইন্টারভিউ দিতে। আমার অফিসে তো কোনো বেইমান ঠকবাজকে চাকরি দেই না। এখানে তো অনেক মেয়ে আছে, নাকি এখানেও কাউকে ঠকানোর জন্য মতলবে চাকরি করতে চাচ্ছেন? আপনি ভুল ভাবছেন, আমি এরকম ছেলে না ম্যাম। আপনার কথাও ভুল হচ্ছে। আর আমি কাউকে ঠকাইনি। তখন আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন নাই। আর কি বুঝাবেন মিথ্যা বলে? আপনাদের মতো ছেলেদের ভালো করে চেনা আছে। আপনারা মেয়েদের জীবন নিয়ে খেলা করতে পারেন। ম্যাডাম, আপনি এখনো সত্যিটা জানেন না, জানলে এমন করতেন না। নিজের চোখে তো সব দেখলাম, আর কি সত্যি জানবো? আর এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। এখন বলো, এখানে আসার মতলবটা কি তোমার? ম্যাডাম, আমি এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসছি, আর কোনো মতলব নিয়ে আসি নাই। আমি আপনাকে চাকরি দিতে পারি, কিন্তু একটা শর্তে। সেটা হলো অফিসে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না, আর আমার কথা মতো চলতে হবে। তোমার আগের অভ্যাসটা এখনো পরিবর্তন হয়নি। আগেও ঠিক এরকমই কথাই বলতে, কিন্তু কি করব, আমার যে চাকরিটা লাগবে আমার ফ্যামিলির জন্য। মনে মনে ভাবতে লাগলাম। তারপর নিধিকে বললাম, ঠিক আছে, আমি রাজি। ওকে, আপনার চাকরি হয়ে গেছে। কাল যথাসময়ে জয়েন করবেন। তোমাকে চাকরি দিয়ে আমাকে কষ্ট দেওয়ার প্রতিশোধ নিব। মনে মনে বলল নিধি। আমি খুব ভালো করে বুঝতে পারছি নিধি কেন এই কথাগুলো বলছে, আর আমাকে কেনই চাকরি দিয়ে দিচ্ছে ইন্টারভিউ ছাড়া। তার কারণ সে আমার উপর অত্যাচার করার জন্য, আর আমার ফ্যামিলির জন্য আমার চাকরিটা করা লাগবে, এগুলো ভাবতেছি। তারপর আমি নিধিকে বললাম, ম্যাম আমার কাগজপত্র লাগবে না, আর আমার তো ইন্টারভিউ নেন নাই। ইন্টারভিউ নেওয়া লাগবে না। হ্যাঁ, কাগজগুলো আমার কাছে দেন, আর কালকে থেকে জয়েন করবেন। আপনার স্যালারি মাসে 40,000 টাকা। আমি যখন যেটা বলবো তখন সেটা করবেন। এখন আপনি কি করবেন ভেবে দেখেন। জি ম্যাডাম, আমি রাজি। ওকে, তাহলে আপনি এখন আসতে পারেন। কালকে থেকে চলে আসবেন। ওকে ম্যাডাম। এটা বলে নিধির অফিস থেকে বের হয়ে গেলাম। আপনারা কিছু বুঝতেছেন না, তাই তো? নিধি আর আমি দুজন কিভাবে চিনি তাহলে শুনেন।
নিধি হচ্ছে আমার কলেজের এক্স গার্লফ্রেন্ড। কলেজে নিধির সাথে আমার 1 বছর 5 মাসের রিলেশন ছিল, কিন্তু একটা মেয়ে আমাকে ভালোবাসতো আর আমি মেয়েটাকে গ্রহণ করে নাই। তাই মেয়েটার আমাদের ভালোবাসাটা সহ্য হতো না, তাই নিধিকে উল্টাপাল্টা ভুল বুঝিয়ে নিধি আর আমাকে আলাদা করে দিয়েছে। এখন নিধি আমাকে ভালোবাসে না, এখন আমাকে ঘৃণা করে, কিন্তু নিধিকে আমি এখনো ভুলতে পারি নাই। 1 বছর পর আবার নিধির মায়াবী চেহারা দেখতে পারবো ভাবতেই পারি নাই। আপাতত এইটুকু জেনে রাখেন, এক সময় আপনাদের সবকিছু খুলে বলবো, আমার আর নিধির কলেজের লাভ স্টোরিটা। তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর ভাবতে লাগলাম চাকরি তো পেলাম, কিন্তু আমি জানি নিধি আমাকে অনেক কষ্ট দিবে আর আমারও চাকরিটা দরকার। বাবার বয়স হয়েছে আর কয়দিনই পারবে, আমাকে তো সংসারের দায়িত্ব নিতে হবে। কিছুদিন না হয় নিধির কষ্ট সহ্য করতে হবে, তারপর অন্য জায়গায় চাকরি পেলে চলে যাব। একসময় নিধি আমাকে কত না ভালোবাসতো আর এখন আমাকে ঘৃণা করে। একসময় আমি কান্না করলে নিধিও কান্না করতো, আর এখন আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের অফিসে চাকরি দিয়ে দিছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে মা বাবাকে বললাম, মা বাবা তো অনেক খুশি আমি চাকরি পেয়েছি, স্যালারিও ভালো আছে, আমাদের সংসার চলে যাবে অনায়াসে। আর বাবাকে বললাম চাকরি ছেড়ে দিতে। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। এইভাবে কেটে গেল সারাটা দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি 9:30 বেজে গেছে। আজকে আমার অফিসের প্রথম দিন। দেরি করলে না জানি নিধি আমার কি অবস্থা করে, তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর মা বাবার জোরাজুরিতে হালকা কিছু নাস্তা করে বেরিয়ে গেলাম। তারপর রাস্তায় এসে একটা রিক্সা করে তাড়াতাড়ি করে অফিসের সামনে চলে আসলাম। তারপর রিক্সা ভাড়া দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 20 মিনিট লেট হয়ে গেল। আজকে অফিসের প্রথম দিন, তাও আবার 20 মিনিট লেট। না জানি নিধি কি বলে। এসব ভাবতে ভাবতে নিধির রুমের সামনে চলে আসলাম। তারপর ভয়ে ভয়ে বললাম, ম্যাম আসতে পারি? ইয়েস, কাম ইন। আমার দিকে না তাকিয়ে বলল, মাথা নিচু করে কি যেন লিখতেছে। তারপর মাথা উঁচু করে আমার দিকে তাকালো। তারপর আমাকে বলল, আপনার আসতে এত লেট হলো কেন? অফিসের প্রথম দিনই লেট? আসলে ম্যাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই অফিসে আসতে দেরি হয়ে গেল। এটা কারোর বাবার অফিস না যে যখন ইচ্ছা তখন আসবেন। আর শোনেন, কালকে থেকে যেন এরকম দেরি না হয়। আজকে আপনার অফিসের প্রথম দিন, তাই কিছু বললাম না। মাইন্ড ইট। ওকে ম্যাডাম, মনে থাকবে। ওকে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি আপনার কাজ বুঝিয়ে দিবে, আর মন দিয়ে কাজ করবেন। আর কাজে কোনো ফাঁকি দিয়ে মেয়েদের সাথে কথা বলবেন না। বলা তো যায় না আপনার বিলিভ নাই। আমি চাই না আমার মতো আমার অফিসের স্টাফ কোনো বেইমানের হাতে না পড়ে। একসময় এই বেঈমানকে তো ভালোবাসতে নিজের থেকে বেশি। একটা মেয়ের কথা শুনে বিলিভ করে আমার সাথে খারাপ আচরণ করেছো, একদিন সত্যিটা জানবে, তখন নিজের কাছে আফসোস করবে। আর আমি সেদিন অপেক্ষায় থাকবো। এসব ভাবতে লাগলাম। তারপর নিধিকে বললাম, ওকে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার কথা মতো সব মেনে চলবো। গুড। আমিও চাই আপনি এখানে ভালো মতো কাজ করেন, আর এটাও চাই যে তোমাকে এখানে রেখে আমার সাথে বেইমানের প্রতিশোধ নিতে। তারপর নিধি কাকে কল করে আসতে বলল। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক আসলো, মনে হয় এটাই ম্যানেজার। তারপর ওনাকে নিধি বলল, ম্যানেজার সাহেব, আপনাকে যে জন্য ডাকলাম, ওনাকে আমার চোখের বড় বড় একটা ডেস্কে কাজ বুঝিয়ে দিন আর একটু কাজ দেখিয়ে দিন। তারপর নিধির রুম থেকে বের হয়ে ম্যানেজারের সাথে গেলাম। তারপর ম্যানেজার আমাকে একটা ডেস্ক দেখিয়ে বলল, আজ থেকে আমি এখানেই বসে কাজ করব। তারপর ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল আর বলে গেল কোনো সমস্যা হলে তাকে জানাতে। আমি জানি নিধি কেন আমাকে তার চোখের সামনে রাখলো। তার কারণ হচ্ছে আমি যেন কোনো মেয়ের সাথে কথা বলতে না পারি। আমাদের রিলেশন থাকা অবস্থায়ও নিধি আমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারতো না। তারপর আমি মন দিয়ে কাজ করতে লাগলাম। এভাবে কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারি নাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। তারপর বাকি কাজগুলো রেখে উঠতে যাব, এমন সময় কয়েকজন অফিসে কলিগ এসে বলতে লাগলো, হাই, আমি আবির। নতুন জয়েন করেছেন নাকি? হাই, আমি নয়নউদ্দিন হৃদয়। জি, আজকে নতুন জয়েন হয়েছি। ও আচ্ছা, তো লাঞ্চ করতে যাবেন না? সময় তো অনেক হলো, কাজ তো অনেক করলেন। জি, এখন যাচ্ছে, কাজ আর একটু বাকি আছে। আচ্ছা, ও ভুলে গেছি, আপনাকে তো ওদের সাথে পরিচয় করে দেওয়া হয় নাই। এ হচ্ছে আসিফ, এ হচ্ছে নীলা, আর এ হচ্ছে শাহিদ ভাই। তারপর তাদের সাথে পরিচিত হয়ে নিলাম। তারা সবাই অনেক দিক দিয়ে একদম আমার মতো, কিন্তু আবির ভাই একটু মজার মানুষ, আর এইটা তার কথা শুনে বুঝে গেলাম। তারপর তাদের সাথে কথা বলা শেষে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে চলে গেলাম। তারপর সেখানে থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার আগের জায়গায় বসে কাজ করতে লাগলাম। তারপর কাজ শেষ করে দেখি ছুটির সময় হয়ে গেছে। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে বের হয়ে গেলাম।
কাজ করার সময় একবারও নিধিকে দেখি নাই, হয়তো কাজ নিয়ে বিজি আছে। তারপর অফিস শেষ করে বাসায় চলে আসলাম। প্রথম দিন অফিসে নিধি কোনো খারাপ বিহেভি করে নাই, তাহলে নিধি কি করতে চায় আমার সাথে? বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপর রাতে খাওয়ার সময় মা এসে ডাকে গেল। তারপর খাবার টেবিলে গিয়ে সবাই একসাথে বসে পড়লাম। খাওয়ার সময় বাবা বলে উঠল, কিরে বাবা, তোর প্রথম দিন অফিস কেমন কাটলো? জি বাবা, ভালোই কাটছে। বাবা, তোর এত কষ্ট কেন করতে হচ্ছে? আমি তো এখনো বেঁচে আছি। আমি যা আয় করি তা দিয়ে আমাদের সংসার সুখেই কাটবে। না বাবা, তোমার আর কষ্ট করতে হবে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি এখন চাকরিটা ছেড়ে দাও, আমি সংসার চালাতে পারবো। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে যথাসময়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসে পড়লাম। বসা মাত্র নীলা এসে বলল, হাই, কেমন আছেন? হাই, জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো কোনো রকম আছি। তো কেমন লাগতেছে নতুন চাকরিতে জয়েন করে? হ্যাঁ, মোটামুটি ভালো লাগতেছে। কোনো রকম মানে ভালো লাগতেছে না মনে হয়? না, ভালোই লাগতেছে, নতুন আসছি তো, তাই একটু সময় লাগবে অ্যাডজাস্ট হতে সবার সাথে। তাই বলেন? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা, মা আর আমি আছি, আর কেউ নাই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা, মা আর একটা ছোট ভাই আছে। আচ্ছা, আপনার কোনো ভাই বোন নাই? না, আমার কোনো ভাই বোন নাই। আসলে মা বাবা আমাকে অনেক ভালোবাসে, তাই তারা চায় না যে আমার আদর যত্ন কমতি হোক, তাই আমার আর ভাই বোন নেওয়ার চিন্তা করে নাই। তাহলে তো আপনি অনেক লাকি। আপনার মা বাবা অনেক ভালোবাসে আপনাকে, তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসে। আমার কষ্ট হবে বলে এই চাকরি করতে দিতে চাইছে না। বাবা নাকি পারবে সংসার চালাতে, আমি ওদের অনেক কষ্ট করে বুঝিয়ে তারপর চাকরিটা করতেছি। আপনি অনেক লাকি। সত্যি, এরকম কয়জনের মা বাবা ভালো হয়? কেন, আপনার মা বাবা আপনাকে ভালোবাসে না? হ্যাঁ, বাসে, বাট বাবা একটু শাসনের উপর রাখে। তাই নাকি? ভালো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ওকে, নো প্রবলেম, ফ্রেন্ডস। থ্যাংক ইউ। আর কোনো কাজ না বুঝলে আমাকে বলবেন, আমি হেল্প করব। আর আমরা তো তুমি করে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তারপর নীলার সঙ্গে আরো কিছু কথা বলতে বলতে হঠাৎ চোখ গেল পিছনে তাকিয়ে দেখি নিধি রাগী চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর আমি নীলাকে ইশারা করে বুঝিয়ে দিলাম পিছনে তাকাতে। আমার কথা মতো নীলা পিছনে ফিরে নিধিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। আর আমি তো ভয়ে শেষ। নিধি আমাকে নিষেধ করেছিল যাতে কোনো মেয়ের সাথে কথা না বলতে, এখন না জানি আমার সাথে কিরকম ব্যবহার করে। তারপর নিধি নীলাকে বলল, মিস নীলা, আপনি এখানে কি করছেন? নীলা নিধির কথা শুনে আমতা আমতা করে উত্তরে বলল, আসলে ম্যাম, হৃদয়ের সাথে একটু পরিচিত হতে আসলাম। কাজ ফেলে গল্প করতে আপনাকে মাসে মাসে বেতন দিয়ে এখানে রাখা হয় নাই? অ্যাম আই রাইট? জি ম্যাম। তো এখানে কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃদয় সাহেবের সাথে গল্প করবেন নাকি কাজ করবেন? জি ম্যাম, যাচ্ছি। নেক্সট টাইম যেন আর কাজ ফেলে রেখে কারোর সাথে গল্প করতে না দেখি। আবার যদি দেখি, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, মনে থাকে যেন। জি ম্যাম, মনে থাকবে। এটা বলে নীলা তার ডেস্কে চলে গেল। আর আমি এতক্ষণ তাদের কথাই শুনতেছি। নীলা চলে যাওয়ার পর নিধি আমার দিকে রাগি চোখে তাকালো। তারপর নিধি আমাকে তার কেবিনে যেতে বলল। আর আমি তো ধরে ফেললাম যে নিধি আমাকে কেন কেবিনে ডাকলো। আরে ভাই, সাইজ করার জন্য। তারপর ভয়ে ভয়ে নিধির কেবিনের সামনে গেলাম। গিয়ে দেখি নিধি মাথায় হাত দিয়ে বসে আছে। তারপর আমি বললাম, ম্যাম আসতে পারি? হ্যাঁ, আসেন। তারপর নিধির সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর নিধি আমাকে বলে উঠল, বা মিস্টার হৃদয়, অফিসে আসতে না আসতেই মেয়েদের পটানো শুরু করে দিলেন। ম্যাম, আপনি ভুল বুঝতেছেন। আসলে নীলা আমার সাথে কেমন আছি আর কাজের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে আসছিল। জাস্ট শাট আপ মিস্টার হৃদয়। আমি আপনাদের সব কথা শুনেছি, আর মিথ্যা কথা বলবেন না। আর আমি আপনাকে কালকে বলে দিছি যে কোনো মেয়ের সাথে যেন আপনাকে না দেখি, আর আপনি আসতে আসতে শুরু করে দিছেন। আর আপনার থেকে এটা ছাড়া আর কি আশা করা যায়? আর শুনে রাখেন, দয়া করে আমার সাথে যেটা করেছেন সেটা অন্য মেয়ের সাথে করবেন না, এইটা আমার রিকোয়েস্ট। এসব বলতে গিয়ে নিধির চোখে পানি দেখলাম। এটা দেখে আমার খারাপ লাগলো। তারপর বললাম, নিধি, তুমি আবার আমাকে ভুল বুঝছো। আর সেদিনের ঘটনা সব মিথ্যা, আর বিনা কারণে তুমি নিজে কষ্ট পাচ্ছ আর আমাকেও ভুল বুঝতেছো। সত্যিটা যেদিন জানবে সেদিন নিজেকে খুব ছোট মনে করবে, আর সেটা খুব তাড়াতাড়ি দেখবে। ভুলে যাবেন না আমি আপনার বস, তাই ম্যাম বলে ডাকবেন। আর ভুল আমি করছি না, ভুল করছেন সেই দিন যেদিন আমি আপনাকে ভালোবাসি কথাটা বললাম। আর কি বললেন?
আমি নিজেকে ছোট মনে করব? কখনো না। আমি যা জানার জেনে গেছি, নতুন করে কিছু জানার নাই। না, কিছু জানো না, তুমি সব ভুল জানো। কথাগুলো একটু বড় করে বললাম। মিস্টার হৃদয়, ভদ্রতা বজায় রাখুন। এটা আপনার ভাষা না যে বড় করে কথা বলবেন। আর আমি এগুলো বলার জন্য এখানে আপনাকে ডাকি নাই। যে জন্য রাখছি সেটা হলো, আমার হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলল, এই ফাইলটা আমাকে লাঞ্চের আগে কমপ্লিট করে দিবেন। ম্যাম এটা কি করে করব? এটা করতে তো অনেক সময় লাগবে। কিভাবে করবেন সেটা আমি জানি না। আর লাঞ্চের আগে যেন ফাইলটা কমপ্লিট পাই। আমি আর কোনো কথা শুনতে চাই না। তারপর আর কি করার, ফাইলটা নিয়ে নিজের কেবিন ত্যাগ করলাম। তারপর ফাইল নিয়ে নিজের ডেস্কে বসা মাত্র নীলা আসলো। তারপর এসে বলল, হৃদয়, ম্যাম তোমাকে কেবিনে নিয়ে গিয়ে কি বললো? কি আর বলবে, কিছুক্ষণ ঝাড়ি মারলো আর ফাইলটা দিল আর বলল দুপুরে লাঞ্চের আগে শেষ করতে। কি বলছো এসব? এই ফাইলটা তুমি কিভাবে শেষ করবে? এটা তো তুমি বুঝবে না। আমাকে দাও, আমি করে দিচ্ছি। তা দরকার হবে না ম্যাডাম, জানতে পারলে তোমার চাকরি থাকবে না। আমি পারবো। ম্যাম জানতে পারবে না, দাও আমাকে। তুমি এটা বুঝবে না। আরে আমি পারবো, তুমি এখন এইখান থেকে যাও। ম্যাম দেখলে দুজনকে চাকরি ছাড়তে হবে। এটা বলে নীলাকে পাঠিয়ে দিলাম। তারপর ফাইলটা খুলে দেখলাম। ফাইলটা দেখে মাথা চক্কর দিয়ে উঠলো। কিছুই বুঝতে পারছি না কি করব। এদিকে নীলার কাছেও হেল্প নিতে পারতেছি না। এভাবে অনেকক্ষণ ফাইলটা ঘাটাঘাটি করে অনেক কষ্ট করে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর গড়িয়ে গেল। দুপুরের খাবারটাও খেতে পারলাম না। তারপর কাজ শেষ করে খেতে চলে গেলাম। তারপর খাওয়া শেষ করে এসে নিজের ডেস্কে এসে বসলাম। বসা মাত্রই পিয়ন চাচা এসে বলল, ম্যাম আপনাকে ডাকতেছে। তারপর ফাইলটা হাতে নিয়ে নিদের কেবিনের দিকে গেলাম। নিদের কেবিনের সামনে এসে বললাম, ম্যাম আসবো? আপনি নাকি ডেকেছেন আমাকে? হ্যাঁ আসুন। হ্যাঁ আপনাকে ডেকেছি, তার কারণ সকালে একটা আপনাকে ফাইল দিছি। এটা দুপুরের আগে শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন বাজে 3টা। তো এখন কি ফাইলটা শেষ হয়েছে? জি ম্যাম হয়েছে। তারপর আমি ফাইলটা নিধির হাতে দিলাম। তারপর নিধি ফাইলটা হাতে নিয়ে যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর হঠাৎ নিধি যা করলো তা আমি ভাবতে পারি নাই। নিধি ফাইলটা দেখতে ছিল, কিন্তু হঠাৎ করে নিধি আমার মুখের উপর ছুঁড়ে মারলো। ফাইলের কোনো আমার ঠোঁটের উপর পড়ে আমার ঠোঁটের কিছু অংশ কেটে যায়, যার ফলে রক্ত বেরিয়ে আসে। আর নিধি সেদিকে চোখ না দিয়ে বলতে লাগলো, এটা কাজ করেছেন নাকি আর কি করেছেন? ফাইলটা এত কাটাকাটি করলেন কেন? জানেন এই ফাইলটার দাম কত? যার দাম দিয়ে আপনার পুরো ফ্যামিলিকে সহ কিনলেও সমান হবে না। ম্যাম আসলে একটু ভুল হয়েছে, তাই কাটাকাটি হয়েছে। ভুল হবে কেন? মেয়েদের সাথে তো কথা বলতে তো ভুল করেন না। খুব সুন্দর করে কথা বলেন, কাজের বেলায় কেন ভুল হয়? সরি ম্যাম, আর হবে না। আসলে আমি বুঝতে পারি নাই তাই। ছুটির আগে যেন আমি আবার ফাইলটা ঠিক মতো পাই। কিভাবে করবেন জানি না। আর ফাইলটা যদি না হয় তাহলে কোম্পানির অনেক লস হবে। তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না, মনে রাখবেন। ঠিক আছে ম্যাম। আমি বের হয়ে যাওয়ার পর নিধি বলতে লাগলো, এখন সব শুরু মিস্টার হৃদয়। আমাকে ঠকানোর প্রতিশোধ আমি তো নিব আপনার কাছ থেকে। নিজের থেকেও বেশি ভালোবাসতাম আপনাকে, আর আপনি আমাকে ঠকালেন। তারপর আমি সেখান থেকে ফাইলটা হাতে নিয়ে নিধির কেবিন থেকে বেরিয়ে পড়লাম। তারপর নিজের ডেস্কে এসে বসলাম আর ভাবতে লাগলাম, একসময় যে মানুষটা আমি একটু ব্যথা পেলে আমার আগে নিজে কান্না করতো, আর সেই মানুষটা আমার শরীর থেকে রক্ত ঝরাতে দেখেও মুখ তুলে তাকায়নি। এসবই ভাবতে লাগলাম। তারপর আবার কাজে মন দিলাম। নিধি বলেছে ছুটির আগে কাজটা শেষ করে দিতে। তারপর ছুটির 20 মিনিট আগে কাজটা শেষ করলাম। তারপর আবার ফাইলটা হাতে নিয়ে নিধির কেবিনে এসলাম। এসে তারপর ফাইলটা নিধির হাতে দিলাম। তারপর নিধি ফাইলটা দেখতে লাগলো। কিছুক্ষণ পরে নিধি ফাইলটা দেখা শেষ করে আমাকে বলল, হ্যাঁ এখন ঠিক আছে, আর এখন থেকে দেখে শুনে কাজ করবেন। ঠিক আছে ম্যাম। একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আরে ম্যাম, এতে পারমিশন নেওয়ার কি আছে? আমি তো আপনার অফিসেরই কর্মচারী। তবুও আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করব, তাই পারমিশন নিলাম। না ম্যাম, সমস্যা নাই, করতে পারেন। থ্যাঙ্কস। তো আপনার জিএফের খবর কি? মানে আপনার অসফিয়া আর কি এখনো আছে, নাকি আমার মতো কি ওকেও ঠকালেন? আসপিয়া হচ্ছে সেই মেয়েটা, যে মেয়েটা নিধিকে ভুল বুঝিয়ে আলাদা করে দিছে। কি বলছেন আপনি? আমার কোনো জিএফ নাই। আর একজন ছিল, আর সে কখনো আমাকে বিলিভই করার চেষ্টা করে নাই। করলে হয়তো আজ দুজনকে আলাদা হতে হতো না। বাহ বাহ বাহ, আপনার তো প্রশংসা করতে হবে। প্রথমে আমি, তারপর আসফিয়া ঠকালেন, আর এখন বলতেছেন আপনার কোনো জিএফ নাই? নাকি আমার অফিসের নীলাকে বলবেন ভাবছেন? কি
কি বলছেন ম্যাম এগুলা? আমি কেন নীলাকে জিএফ বানাবো? শি ইজ মাই ফ্রেন্ড, দ্যাটস ইট। আর কিচ্ছু নাই আমাদের মধ্যে। আপনাকে আমি ভালো করে চিনি। আপনাদের মতো ছেলেদের থেকে আর বেশি কিছু আশা করা যায় না, এটাই আশা করা যায়। ম্যাম শুনেন, একটা রিলেশন ট্রাস্ট থাকা দরকার, সেটা আপনার মধ্যে কখনো ছিল না। থাকলে 1.5 বছর রিলেশনকে ছুঁড়ে ফেলে দিতেন না। নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম আপনাকে আর ভালোবাসতাম, আর আপনি কি করলেন? আমাকে ঠকালেন, যেটা আমার চোখের সামনে প্রমাণ দিলেন। আমি আপনাকে কখনো ঠকাই নাই। অনেক সময় চোখের দেখায়ও ভুল হয়, যেটা আপনি করতেছেন। ব্যাস, আর মিথ্যা কথা শুনতে চাই না আপনার। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। বাই। তারপর সেখানে ডেস্ক এসে সবকিছু গুছিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর রিক্সা করে বাড়ির সামনে চলে আসলাম। রিক্সা ভাড়া দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম। তারপর খাবার টেবিলে গেলাম। মা এসে ডেকে গিয়েছিল। খাবার টেবিলে বসা মাত্র বাবা জিজ্ঞেস করলো, কিরে বাবা, তোর ঠোঁট কাটলো কিভাবে? কথাটা শুনে ঠোঁটে হাত দিলাম। সত্যিটা বললে বাবা আমাকে আর চাকরি করতে দিবেন না। তারপর আমি বাবাকে বললাম, আসলে বাবা হয়েছে কি, গাড়িতে লেগে কেটে গিয়েছিল। দেখে শুনে যাবি তো বাবা, কি দরকার ছিল চাকরি করার? আমি এখনো বেঁচে আছি। না, আমার কোনো সমস্যা হচ্ছে না। তারপর আমাদের কথার মাঝখানে মা বলে উঠল, বাবা আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, এটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তুই তো কোনোদিন এক গ্লাস পানি নিজের হাতে নিয়ে খাস নাই। আসলে মা বাবা কখনো আমাকে কোনো কাজ করতে দিত না, সবসময় বাবাই করতো। তোমরা আমাকে নিয়ে অযথা টেনশন করতেছো, আমি একদম ঠিক আছি। তারপর আরও অনেক কথা বলতে বলতে খাবার শেষ করলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। তারপর নিধির কথা ভাবতে লাগলাম। তারপর নিধির কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আসলে নিধির সাথে আমার ব্রেকআপ হওয়ার পর থেকে প্রতি রাতে নিধির কথা ভেবে ভেবে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নাই। ঘুম ভাঙলো পরদিন সকালে। তারপর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। তারপর নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসের গেটের সামনে এসে শুনতে পেলাম কি যেন আমাকে ডাকতেছে পিছন থেকে। তারপর পিছনে ফিরে দেখলাম আবির ভাই আর সাথে আসিফ ভাইও। তারপর আবির ভাই আমাকে বলতে লাগলো, কেমন আছেন হৃদয় ভাই? দিনকাল কেমন যাচ্ছে আপনার? জি আবির ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আমার দিনকাল ভালোই যাচ্ছে। হ্যাঁ, আমিও ভালো আছি। আপনাকে দেখি সবসময় কাজ করতে থাকেন। ম্যাডাম কি আপনাকে কাজ বেশি দিচ্ছে নাকি? আরে না ভাই, এমনি নতুন জয়েন করছি, তাই একটু মিলিয়ে নিতে কষ্ট হয় আর কি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমাদের কথার মাঝখানে আসিফ ভাই বলে উঠল, কেমন আছেন ভাই? জি ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, ভালোই আছি কোনো রকম। আসলে আসিফ ভাই একটু কথা কম বলে। তারপর তাদের দুজনের সাথে কথা বলতে বলতে অফিসে ঢুকে পড়লাম। তারপর নিজের ডেস্কে গিয়ে বসে পড়লাম। বসার পরে কিছু কাজ ছিল, এগুলো করতে লাগলাম। কিছুক্ষণ পর নীলা আসলো, এসে বলতে লাগলো, কেমন আছো হৃদয়? কাজ কেমন চলতেছে? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো কোনো রকমে চলতেছে। আমিও ভালো আছি। কালকে দেখলাম তুমি ম্যাডামের রুম থেকে মুখ কালো করে বের হয়েছো। ম্যাডাম কি তোমাকে কিছু বলেছে? আসলে ম্যাডামের রুমের পাশে নীলার ডেস্ক। আমি নিধির কেবিন থেকে মুখ কালো বের হয়েছিলাম, সেটা নীলা খেয়াল করেছে। আরে না ম্যাম, কেন আমাকে কিছু বলবে? আসলে একটা কাজ বসতেছে না, এটা বুঝে নিতে গিয়েছিলাম। আর কাজ বসতেছে না তাই মন খারাপ ছিল। আরে এতে মন খারাপ করার কি আছে, আস্তে আস্তে বুঝে যাবে। তারপর আরো কিছু কথা বলে নীলা চলে গেল। আমি নীলার সাথে কথা বলছি, এটা নিধি তার কেবিন থেকে খেয়াল করলো। আর এটা দেখে নিধির প্রচুর রাগ হচ্ছিল। আর আমি মন দিয়ে কাজ করতে লাগলাম। তারপর পিয়ন চাচা এসে বলল নিধি আমাকে ডাকতেছে। আর আমি পিয়ন চাচাকে বললাম, জি আমি যাচ্ছি। তারপর পিয়ন চাচা চলে গেল। কাজগুলো রেখে নিধির কেবিনে যাওয়ার জন্য পা বাড়ালাম। তারপর নিধির কেবিনের সামনে এসে বললাম, ম্যাম আসবো? হ্যাঁ আসেন। ম্যাম আমাকে কি ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, যে জন্য ডেকেছি এই নিন, এই ফাইলগুলো দেখেন আর এগুলো তাড়াতাড়ি শেষ করেন। ম্যাম এতগুলো ফাইল আমি কিভাবে শেষ করব? কিভাবে করবেন সেটা আমি জানি না, আমাকে কাজগুলো শেষ করে বুঝিয়ে দিবেন। ম্যাম তাই বলে বলতে দিল না, আমাকে থামিয়ে বলল, আর কিছু শুনতে চাই না, এখন আপনি আসতে পারেন। তারপর মন খারাপ করে ডেস্কে এসে বসে আছি। আমাকে এইভাবে বসে থাকতে দেখে আবির আসলো। তারপর আবির ভাই বলতে লাগলো, হৃদয় ভাই মন খারাপ নাকি? এভাবে বসে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ভাই আর বলিয়েন না, এগুলো নাকি আমাকে আজকে শেষ করতে হবে। কি বলছেন ভাই? এতগুলো ফাইলের কাজ আপনাকে শেষ করতে বললো? ম্যাম তো আমাদের সাথে এরকম কখনো করে নাই। আর আপনি তো নতুন, আপনাকে এত কাজ দেওয়ার কোনো প্রশ্নই আসে না।
আচ্ছা ভাই, ম্যাম কি আপনার উপর কোনো কারণে রেগে আছে? আরে ভাই, নিধি ইচ্ছে করে আমাকে এতগুলো কাজ দিতেছে, আর কি জন্য রেগে আছে এটা জানলে আমাকে নিয়ে পুরো অফিসে রোল পড়ে যাবে। মনে মনে বললাম, না ভাই, আমি তো এরকম কোনো কাজ করে নাই। তাহলে ম্যাম এভাবে শুধু শুধু কাজের চাপ দিচ্ছে কেন? জানি না ভাই। আচ্ছা আমাকে দেন, আমি করে দিচ্ছি, আর আমার কাজগুলো আপনি করে দেন। আপনি এত কাজ করতে পারবেন না। না ভাই, আমি পারবো, সমস্যা নেই। আর ম্যাম জানতে পারলে আপনার চাকরি থাকবে না। আরে জানতে পারবে না, দেন আমাকে। তারপর আবির ভাই অনেক জোরাজুরিতে ফাইলগুলো নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে এসে আবির ভাই এসে তার ফাইলগুলো দিয়ে চলে গেল। এরপর আমি আবির ভাইয়ের ফাইলগুলো দেখে কাজ করতে লাগলাম। ফাইলগুলো বুঝতে পারছি, তাই কাজ করতে সমস্যা হয় নাই। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। তারপর নীলা এসে ডেকে নিয়ে গেল। নীলার সাথে ক্যান্টিনে গিয়ে খাওয়া শেষ করে আসলাম। তারপর এসে আবার কাজ করতে লাগলাম। অফিসে ছুটির সময় 30 মিনিট আগে এসে আবির ভাই ফাইলগুলো দিয়ে বলল, হৃদয় ভাই এই নেন, আর 2টা কাজ বাকি আছে। সমস্যা নেই, আমি করে নিতে পারবো, তাই নেন আপনার ফাইল। শেষ করে ফেলেছেন? থ্যাংক ইউ ভাই। আরে থ্যাংক ইউ আমার বলা উচিত। আরে ঠিক আছে, সমস্যা নেই, আর আমরা তো ফ্রেন্ড, একসাথে কাজ করি, এটা কোনো ব্যাপার না। ভাই। তারপর আবির ভাই চলে গেল। তারপর আমি আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ছুটির সময় শেষ হয়ে 20 মিনিট হয়ে পেরিয়ে গেছে, আর আমার এখনো কাজ শেষ হয়নি। সবাই চলে গেছে, শুধু আমি আর নিধি আছি। নীলা অবশ্য আমাকে ডাকতে আসছিল। আমি বলছি যে কাজ শেষ হবে, কিছুক্ষণ পরে যাব। এরপর আবার কাজ করতে লাগলাম। কাজ করতে করতে রাত 9টা বেজে গেছে। কাজ শেষ করে উঠতে যাব, তখন নিধি আসলো। নিধি এখনো যায় নাই। তারপর নিধি আমাকে বলল, আপনি এখন বাসায় চলে যান, বাকি কাজগুলো বাসা থেকে করে আনবেন। কাল সকালে এসে আমাকে ফাইলগুলো জমা দিবেন। না ম্যাম, আমার কাজ শেষ, আমি আপনাকে ফাইলগুলো দিতে যাচ্ছিলাম, এই যে দেখেন। এখন না, কাল সকালে এসে আমাকে জমা দিবেন, তখন দেখব। এখন আপনি বাসায় যান। পরে সবকিছু গুছিয়ে অফিস থেকে বের হলাম। নিধি এখনো আসে নাই, হয়তো দারোয়ান চাচার সাথে কথা বলছে। তারপর গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কোনো গাড়ি আসছে না। এইভাবে অনেকক্ষণ যাওয়ার পর হঠাৎ একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গ্লাস তোলা ছিল, তাই দেখতে পারি নাই। দেখলাম গাড়ির গ্লাসটা নিচে নামাচ্ছে। গাড়ির ভিতর যাকে দেখলাম তা দেখে তো আমি অবাক, কারণ গাড়ির ভিতরে হচ্ছে নিধি। তারপর নিধি আমাকে বলল, গাড়িতে ওঠেন, আপনাকে বাসায় নামিয়ে দেই। সারাদিন অত্যাচার করে এখন করোনা করতে এসেছে, মনে মনে বললাম। তারপর নিধিকে বললাম, তার আর দরকার হবে না ম্যাম, আপনি চলে যান, আমি গাড়ি করে চলে যাব। এত রাতে গাড়ি পাবেন না, বেশি কথা না বলে গাড়িতে ওঠেন। এখন তো মাত্র 9:30 বাজে, ঢাকা শহরে এখনো গাড়ি চলাচল করতেছে। গাড়ি পেয়ে যাব, আপনি চিন্তা করবেন না, আমি চলে যেতে পারবো। আর আমি তো আবার ঠকবাজ, আপনাকে একা পেয়ে আবার আপনার ক্ষতি করে ফেলবো, তাই আপনি চলে যান। শোনেন, আমি আমার অফিসে যে কোনো স্টাফ হলেই গাড়িতে তুলতাম, সো বেশি কথা শুনতে চাই না, গাড়িতে উঠে পড়েন। তারপর আর কি করার, নিধির জেদের কাছে হেরে গেলাম। নিধি একটু জেদি মেয়ে, যেটা বলে সেটাই করবে। তারপর গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে সোজা সামনে বসে পড়লাম। তারপর নিধি গাড়ি ড্রাইভিং করতেছে, আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে, আর আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আর নিধির আর চোখের তাকানোর দিকে খেয়াল করছি মাঝে মাঝে। তারপর কিছুক্ষণ পরে বাসার সামনে এসে গাড়ি থামালো। নিধি আগে থেকে আমার বাসা চিনত, অনেকবার আমার বাসায়ও আসছে। আর আমার আর নিধির রিলেশনের কথা মা বাবাও জানতো। আর এখন আমার আর নিধির রিলেশন নাই এটাও জানে, আর নিধির সাথে আমার ঘটে যাওয়া সব কথাও জানতো। তারপর গাড়ি থেকে নেমে নিধিকে ধন্যবাদ দিয়ে বাসার ভিতরে ঢুকে আসলাম। আর নিধি গাড়ি নিয়ে চলে গেল। নিধির বাসা আমাদের বাসা থেকে গাড়ি করে যেতে 20 মিনিট সময় লাগে। তারপর বাসার ভিতরে সে দরজায় কলিং বেল চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে মা দরজা খুলে দিল, হয়তো আমারই অপেক্ষায় থাকছে। তারপর দরজা খোলা মাত্রই মা বলল, কি রে বাবা, আজ এত দেরি হলো কেন? আসলে মা আজকে একটু কাজ বেশি ছিল, তাই ফিরতে দেরি হয়ে গেল। বাবা কোথায়? তোর বাবা রুমে আছে, তোর জন্য না খেয়ে বসে আছে। আমার জন্য কেন বসে আছে মা? তোমরা খেয়ে নিতে। কি যে বলিস না বাবা, তোকে ছাড়া কোনোদিন খাইছি? আসলে মা বাবা আমাকে ছাড়া কোনো দিনও খায় না, কোথাও গেলেও আমার আগে খেত না, আমি খেলে তারপর খেত। আচ্ছা তুমি বাবাকে বলো আমি আসছি, খাবার টেবিলে আসতে বলো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে আসলাম। তারপর খাবার খেয়ে এসে রুমে চলে আসলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। শোয়ার কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে যথাসময়ে অফিসে চলে আসলাম। এভাবে চলতে লাগলো দিন। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। নিধির অত্যাচার দিন দিন বাড়তে চলেছে।
সবসময় কাজের চাপ আর নীলার সাথে কথা বলতে দেখলে নিধির মাথা আরো বেশি গরম হয়ে যায়। আর মাসে ভিতরে 20 দিন রাতে দেরি করে বাড়ি যেতে হয়, কারণ সবসময় কাজ আমাকেই বেশি দেয়। প্রথম প্রথম কষ্ট হলেও পরে অভ্যাস হয়ে যায়। এই তো সেদিনের ঘটনা। নীলা আমাকে লাঞ্চ করার জন্য যাওয়ার কথা বলতে এসেছিল, আর নিধি সেটা দেখে ফেলে আর আমাকে তার কেবিনে ডেকে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল আর বলল কাজ না করে কেন নীলার সাথে কেন কথা বলছে। সেদিন আমি মুখ ফুটে কিছু বলতে পারি নাই, মুখ বুঝে সহ্য করলাম। এভাবে প্রতিদিন অফিসে এসে নিধির বোকা কাজের চাপে আর মাঝে মধ্যে চড় খেয়ে দিন কাটতে লাগলো। আর অন্যদিকে আমার ফ্যামিলির অবস্থা এখন অনেকটাই ভালো। বাবা এখন চাকরি করে না, আমার আয় দিয়ে খুব করে চলে যায়। মা বাবা অনেক খুশিতেই আছে, কিন্তু আমিই নাই, কারণ এত কিছুর পরও নিধি আমাকে বুঝতে পারল না। আজও ভালোবাসি নিধিকে, আর প্রতি রাতে চোখ দিয়ে পানি ফেলিয়ে নিধির কথা ভাবি। এইভাবে চলতে লাগলো সময়। একদিন সকালে অফিসে নিধির কেবিনের দিকে যাচ্ছিলাম, একটা ফাইলের ব্যাপারে বুঝতে পারছি না, তাই নিধির কেবিনের সামনে এসে ঢুকতে যাব। এমন সময় আমাদের অফিসের কলিগ সাইদ ভাই আমার সামনে তার পা দিয়ে ল্যাং মেরে ফেলে দিল, আর আমি গিয়ে সোজা নিধির গায়ের উপরে পড়ে গেলাম। আসলে সাইদ ভাই নিধির কেবিন থেকে বের হচ্ছিল আর নিধিকে কাজের জন্য কেবিন থেকে বের হচ্ছিল। আসলে সাইদ ভাই মনে হয় নিধিকে পছন্দ করে। আমি যখন কাজের জন্য নিধির কেবিনে যেতাম তখন সাইদ ভাই আমার দিকে রাগী চোখে তাকাতো, আর নিধির পাশে তো আমাকে একদম সহ্য করতে পারে না। অফিসের সবার সাথে ভালো সম্পর্ক থাকলেও সাইদ ভাই আমার সাথে কথা বলতো না। তারপরেও আমি সোজা গিয়ে নিধির গায়ের উপর পড়ি, আর নিধি আমার শরীরের ভর সহ্য করতে না পেরে দুজন একসাথে ফ্লোরে পড়ে যায়, আর আমার ঠোঁট সোজা গিয়ে নিধির ঠোঁটের সাথে স্পর্শ করে যায়। নিধি নিচে আর আমি উপরে। তারপর আমি তাড়াতাড়ি করে নিধির উপর থেকে উঠে দাঁড়াই, আর নিধিও দাঁড়িয়ে যায়। আর আমি নিধিকে সরি বলতে যাব, তার আগে নিধি আমাকে যা করলো তা দেখে আমি তো অবাক। সরি ম্যাম, আসলে আমি ইচ্ছে করে আর বলতে পারলাম না। তোর চরিত্র এত খারাপ আমি আগে জানতাম না। আমি মনে করতাম তুই শুধু ঠকবাজ, কিন্তু তুই আজকে প্রমাণ করে দিলি তোর চরিত্র খারাপ। ছি ছি, তোর একটুও বিবেকে বাধা দিল না? আমি তোর বস, এইটা ভাবলি না? ম্যাম, আপনি যা মনে করতেছেন তা না। আসলে আমি যখন আপনার কেবিনে যাচ্ছিলাম তখন সাইদ ভাইয়ের সাথে নিধি আমাকে থামিয়ে দিয়ে বলল, এখন আবার মিথ্যা বলবি তাই না? তুই কি মনে করেছিস তুই মিথ্যা বলবি আর আমি বিশ্বাস করব? তোকে আমি ভালো করে চিনি, এখন আমার চোখের সামনে থেকে চলে যা। ম্যাম, আমার কথাটা একবার শুনেন। একটা কথা তোকে আমি আমার চোখের সামনে থেকে যেতে বলছি। তোর কোনো কথা আমি শুনতে চাই না, যা এখন এখান থেকে। তারপর বাধ্য হয়ে সেখান থেকে ডেস্কে চলে আসলাম। আসার সময় দেখলাম সবাই ঘৃণার চোখে তাকিয়ে আছে, কিন্তু আমি তো কিচ্ছু করে নাই। আর সাইদ ভাই কেন আমার সাথে এরকম করলো? সাইদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি মুসকে মুসকে হাসছে আমার দিকে তাকিয়ে, আর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। নিধি কিছু বিবেচনা না করে আমার সাথে এরকম বিহেভ করতে পারলো। এতদিন এত অত্যাচার করলো, খারাপ লাগে নাই, কিন্তু আজকে আমাকে সবার সামনে এইভাবে আমার চরিত্র নিয়ে কথা বললো। এতটা ঘৃণা করে নিধি আমাকে, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? এগুলো ভাবতে ভাবতে ডেস্কে চলে আসলাম। তারপর এসে মাথা নিচু করে বসে আছি। সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, লজ্জায় কারোর দিকে তাকাতেও পারছে না। নিধি আমার সাথে এমনটা না করলেও পারতো। এসব ভাবতেছি তখন আসিফ ভাই, নীলা, আবির ভাই আসলো আমার সামনে। তারপর আবির ভাই বলতে লাগতো, হৃদয় ভাই, আপনি কি ইচ্ছা করে ম্যামের গায়ের উপর পড়েছেন নাকি অন্য কিছু? ঘটনা কি আমাকে খুলে বলেন তো। না ভাই, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে নাই। আমি যখন ম্যাডামের কেবিনে যাচ্ছিলাম তখন সাইদ ভাই ইচ্ছে করে আমার সামনে তার পা দিয়ে ল্যাং মারে, আর আমি তা সামলাতে না পেরে ম্যামের গায়ের উপরে পড়ে যাই। আর বলতে হবে না, বাকি সব আমরা দেখছি। এমনি আমিও খেয়াল করছি তুমি আসার পর থেকে সাইদ ভাই কি রকম ভাবে তাকিয়ে আছে, আর আমরা তোমার সাথে কথা বলি তাই আমাদের সাথেও তেমন কথা বলে না। আচ্ছা, ম্যাম বললো ম্যাম তোমাকে ঠকবাজ হিসেবে জানে, আর বললো তোমাকে ভালো করে চিনে, এটার মানে বুঝলাম না। তুমি আর ম্যাম কি কোনোভাবে পরিচিত? কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। এখন সত্যিটা না বললে ভাববে আমি ম্যামের সাথে উল্টো পাল্টা কিছু করছি, আর আমি চাই আমার না নিধির রিলেশনের কথা জানুক, তাহলে নিধির সম্মান নষ্ট হবে, অফিসে সবাই খারাপ ভাববে। আমি চাই না নিধিকে কেউ খারাপ মনে করুক, কারণ নিধি আমাকে ভালো না বাসলেও আমি নিধিকে ঠিক আগের মতোই ভালোবাসি। মনে মনে ভাবতে লাগলাম। আমি চুপ করে আছি। দেখে নীলা বলতে লাগলো, কি হলো হৃদয়, বলো, ম্যাম আর তুমি একে অপরকে কিভাবে চিনো? কই, আমি ম্যামকে চিনি না, শুধু ম্যাম আমার বস, এটাই জানি। তোমার মুখ চোখ বলে দিচ্ছে তুমি ম্যাডামকে চিনো। কি হলো বলো, ম্যাডাম আর তোমার সম্পর্ক কি? হৃদয়, বলো সত্যিটা কি? আমরা সবাই সত্যিটা জানতে চাই। ম্যাডাম আর তোমার সম্পর্ক কি, আর একে অপরকে কিভাবে চেনো বলো?
এতক্ষণে আমি চুপ করে আছি দেখে সবাই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। তারপর আমি ওদেরকে বললাম, নিধি আর আমার রিলেশন ছিল, সেই হিসেবে আমরা একে অপরকে চিনি, কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের রিলেশনটা ভেঙে যায়। আমার কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেছে। কেউ প্রস্তুত ছিল না আমার মুখ থেকে এই কথা শোনার জন্য। তারপর নীলা বলল, তার মানে নিধি ম্যাম তোমার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, আজ থেকে 1 বছর 6 মাস আগে আমার নিধির রিলেশন ভেঙে যায় একটা কারণে। নিধির সাথে আমার 1.5 বছরের সম্পর্ক ছিল। কিন্তু কেন রিলেশনটা শেষ হয়ে গেল, আর কারণটা কি বলেন? আমরা সবাই জানতে চাই। হৃদয় ভাই প্লিজ বলেন। হ্যাঁ হৃদয় বলো, আমরা শুনতে চাই কারণটা, যে কারণে তুমি আর নিধি ম্যাম আলাদা হয়ে গেছো। বলে আর লাভ কি হবে, না জানাটাই ভালো হবে। আর আমি চাই না অতীত মনে করে নতুন করে কষ্ট পেতে। হৃদয় বলো প্লিজ, আমরা সবাই তোমার আর নিধির লাভ স্টোরিটা শুনতে চাই। আমরা সবাই রিকোয়েস্ট করতেছি, বলো। তারপর আর কি, সবার জোরাজুরিতে বলতে বাধ্য হলাম। হয়তো কষ্ট লাগবে, তবু বলে নি যে একটু হালকা হব। তাহলে শুনেন। চলে গেলাম অতীতে। আজ থেকে 3 বছর আগে, তখন আমি ছিলাম অনার্স 4th বর্ষের ছাত্র। কলেজ ক্যাম্পাসের মাঠে আমার বন্ধু আইমান, সামি, আরশি, সাদিয়া আড্ডা দিচ্ছি। এমন সময় আমার চোখ গেল কলেজ গেটের দিকে। গেটের দিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে কলেজের ভিতরে আসতে লাগলো। মেয়েটাকে তো আমি দেখে অবাক হয়ে গেলাম। মায়াবী চেহারা, ঠোঁটে গোলাপি লিপস্টিক আর গাঢ় কাজল দেওয়া। মেয়েটাকে দেখে আমি প্রথম দেখায় ভালো লাগা কাজ করে। মনের ভিতর এক অজানা মায়া কাজ করছে মেয়েটাকে দেখে, যা আমি কলেজের কোনো মেয়েকে দেখে এই ফিলিংসটা হতো না। যদিও অনেক মেয়ে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু তাদের প্রতি কখনো আমার এরকম ফিলিংস আসে নাই। যারা আমাকে প্রপোজ করছে তাদের ভিতরে শুধু একটা মেয়ে আমার পিছনে পড়ে থাকতো, আমার ক্লাসমেট আসফিয়া। ওকে বারবার রিজেক্ট করে দেওয়ার পরও ওই সে আমার পিছনে পড়ে থাকতো। আর বাকি মেয়েরা 1-2 দিন পিছনে পড়ে থেকে নিজে থেকেই চলে যায়। কিন্তু আসফিয়া ছিল বাকিদের চেয়ে আলাদা। যদিও আসফিয়া দেখতে সুন্দর, তবু ওর প্রতি আমার কোনো ফিলিংস ছিল না, শুধু ওকে আমার ফ্রেন্ডসই মনে করতাম। তারপর সেদিন মেয়েটাকে আর দেখতে পেলাম না। যখন আসছিল তখন দেখেছি, আর দেখি নাই। আমার বন্ধু আইমান, সানি, আরশি, সাদিয়াকে খুলে বললাম। তারা আমার কথা শুনে অবাক, কারণ আমি নিজ থেকে বললাম যে আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। সবাই মিলে একসাথে অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না কোথাও। সেদিন আর ক্লাস করিনি। তারপর সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতে শুয়ে মেয়েটার কথা ভাবছিলাম। শুধু মেয়েটার চেহারা আমার সামনে ভাসতেছে। আমার কথার মাঝখানে নীলা বলে উঠল, হৃদয়, মেয়েটা কি নিধি ম্যাম ছিল? হ্যাঁ, ওই মেয়েটাই নিধি ছিল। তারপর আবার বলতে শুরু করলাম, সেদিন রাতে মাঝরাতে ঘুমাইছিলাম। মেয়েটার কথা ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই ছিল না। পরদিন সকালে আবার কলেজে চলে গেলাম। তারপর আইমান, সানি, আরশি, সাদিয়াকে নিয়ে আবার মেয়েটার আসার অপেক্ষা করছি, কিন্তু মেয়েটা এখনো আসতেছে না। আমার চোখ গেটের দিকে, আর বাকি সব হারামিরা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আইমান আমাকে বলল, হৃদয়, তুই কোন মেয়ে দেখে পাগল হয়ে গেছিস? কাল পর্যন্ত একটা অচেনা মেয়েকে নিয়ে পড়ে আসিস, নাম ঠিকানা কিছু জানিস না। আমার মনে হয় তুই ভুল দেখছিস। এখন পর্যন্ত মেয়েটার আসার নাম নাই। না রে, আমি ঠিকই দেখেছি। মেয়েটা গতকাল এই সময় কলেজে এসেছিল। তখন আরশি বলল, এই সময়ে আসলে এখন পর্যন্ত আসতেছে না কেন? হয়তো তুই ভুল দেখেছিস। বাদ দে মেয়েটার কথা, আমরা তোর জন্য অন্য একটা মেয়ে দেখব। এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। না রে, আমি আমার বিশ্বাস মেয়েটা আসবে। আমার এই মেয়েটাকেই লাগবে। তোরা চলে যা, আমি পরে যাব। তখন আমার ফ্রেন্ডস বলল, আরে তুই মেয়েটার কিছুই জানিস না, তাহলে মেয়েটাকে খুঁজবি কি করে? শুধু শুধু এখানে দাঁড়িয়ে না থেকে এখন চল, পরে আমরা সবাই মিলে খুঁজে বের করব। যেহেতু এই কলেজে পড়ে, তাহলে খুঁজে পাবো। এখন চল। আরে বললাম তো, তোরা যা, আমি পরে যাব। মেয়েটা আসবে দেখিস। তখন আমার ফ্রেন্ড সানি বলল, হৃদয়, তোর মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটা যদি আসতো তাহলে এতক্ষণে চলে আসতো। হয়তো আজকে আসবে না, কাল আমরা সবাই আবার অপেক্ষা করব। ঠিক আছে দোস্ত, এখন চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। এখন না গেলে পরে দেরি হলে ক্লাস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে চ। আর বলতে পারলাম না, হঠাৎ চোখ গেল কলেজের গেটের দিকে। এতক্ষণ এদের সাথে কথা বলছি, তাই গেটের দিকে চোখ ছিল না। সবাই ক্লাসে যাওয়ার জন্য পা বাড়ালো, আর আমি থেমে গেলাম। সবাই আমার দিকে দাঁড়িয়ে গেছে দেখে আইমান বলল, কিরে, তোর আবার কি হলো? দাঁড়িয়ে গেলি কেন? মেয়েটা। কোন মেয়েটা আর কোথায় মেয়েটা? হাতের আঙুল দিয়ে কলেজের গেটের দিকে দেখিয়ে দিলাম। সবাই আমার হাতের ইশারা পেয়ে গেটের দিকে তাকালো, আর আমি হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। তারপর মেয়েটা আমাদের সামনে দিয়ে চলে গেল। তাড়াহুড়া করে মেয়েটি চলে যাওয়ার পর সাদিয়া বলে উঠল, হৃদয়, তুই এই মেয়েটাকে কালকে দেখেছিস নাকি? হ্যাঁ,
এই মেয়েটা কালকের মেয়েটা, তোরা থাক, আমি দেখে আসি মেয়েটা কোন ইয়ারে পড়ে। তারপর আমি পা বাড়াতে যাব, এমন সময় সাদিয়া আমাকে আটকে দিয়ে বলল, তোকে আর কষ্ট করে খুঁজতে হবে না, মেয়েটাকে আমি চিনি। কি তুই চিনিস? তাইলে আমাকে বললি না কেন? আমি কখন থেকে মেয়েটাকে দেখার জন্য পাগল হয়ে গেছি। আরে আমি জানি নাকি তুই নিধির জন্য পাগল হয়ে গেছিস? আর মেয়েটাকে তো আমরা কেউ দেখতে পাইনি কালকে। আসলে নিধিকে দেখে আমি ওর দিকে হা করে তাকিয়েছিলাম। তারপর যখন চলে গেল তখন সবাইকে নিধির কথা বললাম। তাই আচ্ছা বাদ দে, আগে বল মেয়েটাকে তুই কিভাবে চিনিস? এবার আরশি বলল, আরে হারামি, ওর নাম হচ্ছে নিধি, আমাদের সাথে একসাথে পড়ে, নতুন আসছে। আর যেদিন অ্যাডমিশন নিচ্ছে সেদিনই তুই আসিস নাই, তাই তুই দেখতে পাস নাই। কালকে নিধি ক্লাস করতে আসছিল, কিন্তু তোর জন্য ক্লাস করতে পারি নাই। যদি করতাম তাহলে কষ্ট করে আর খুঁজতে হতো না, কালকে পেয়ে যাইতি। আর নিধির সাথে আমার আর সাদিয়ার ফ্রেন্ডশিপ হয়েছে, তুই চিন্তা করিস না, আমরা আছি, নিধিকে তোর সাথে লাইন করিয়ে দিব। তবু তুই পাগলামো না করে একটু শান্ত হয়ে থাক। ঠিক আছে, তোরা যা বলবি তাই করব, কিন্তু আমার নিধিকে দরকার। তখন আরমান বলল, ওই হারামি, এটা কি শপিং মল পাইছিস যেটা তোর হবে নিয়ে নিবি? আগে মেয়েটার সাথে কথা বল, তারপর আস্তে আস্তে লাইন হয়ে যাবে। আমরা তোর পাশে সবসময় আছি আর তোকে সব ধরনের হেল্প করব, কিন্তু তোর আর নিধির লাইন হয়ে গেলে আমাদের বড় করে পার্টি দিতে হবে। আচ্ছা সব দিব, এখন চল ক্লাস শুরু হয়ে যাবে। তখন সানি বলল, শালা এতক্ষণ সবাই মিলে বেঁধে নিয়ে যেতে পারছি না, এখন নিজে যাবার জন্য পালাচ্ছিস? আবে হালা, পরে যা বলার বলিস, এখন চল। তারপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি নিধি প্রথম টেবিলে বসছে, তাই আমি, আইমান, সানি ওর সোজাসুজি বসে পড়লাম। আর সাদিয়া আরশি নিধির পাশে গিয়ে বসলো। সবাই অবাক, কারণ আমার পিছনে ছাড়া সামনে বসি না। তারপর স্যার আসলো, কিছুক্ষণ পরে পড়া শুরু করলো। সবাই পড়ায় মনোযোগী, আমি সারা। আমি নিধির দিকে তাকিয়ে আছি। বেশ কয়েকবার নিধি খেয়াল করলো ব্যাপারটা। যখন নিধির সাথে চোখাচোখি হয় তখন আমি অন্যদিকে চোখ সরাই ফেলি। এইভাবে সবগুলো ক্লাস করলাম, আর আমি সবগুলো ক্লাসের সময় নিধির দিকেই তাকিয়েছিলাম। ক্লাসে সবাই অবাক, কারণ আমার কখনো সবগুলো ক্লাস একসাথে করি নাই, আর পিছনে ছাড়া কখনো সামনে বসি নাই। স্যাররা রীতিমতো অবাক, কিন্তু কিছুই বললো না। তারপর ক্লাস শেষ করে বের হলাম, সাথে আইমান, সানি, নিধি, আরশি, সাদিয়া এখনো বের হয়নি। তারপর আমরা মাঠে গিয়ে সাদিয়া, আরশি, নিধিদের জন্য অপেক্ষা করতে লাগলাম। অন্যদিকে সাদিয়া, নিধির ক্লাস শেষ হয়ে গেছে, চল এখন বের হই, আর আমরা কিছু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই আর আড্ডা দিব। না রে, আজকে আর হবে না, বাড়িতে যেতে হবে। বাড়িতে আজকে মেহমান আসবে, তাই কালকে থেকে তোদের সাথে আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে, আড্ডা দিতে হবে না, আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিব। আচ্ছা চল। এদিকে আমি আইমানকে বললাম, আইমান, ওরা এখনো আসতেছে না কেন? শাকচুন্নিগুলো সব একসাথে মারা গেল নাকি? ওই চুপ কর, আসবে তো, এইরকম ধৈর্য হারাই ফেললে হবে? তারপর দেখলাম শাকচুন্নি তিনটা একসাথে আমাদের দিকেই আসতেছে। এসে আমাদের সাদিয়া বলল, ওই আইমান, সানি, এ হচ্ছে নিধি, আমার আর আরিশের বেস্ট ফ্রেন্ড। শাকচুন্নি আমার নাম বললো না কেন? তখন আইমান নিধিকে বলল, হাই, আমি আইমান। হাই, আমি নিধি। হাই, কেমন আছেন? আমি সানি। হ্যালো, ভালো। আপনি কেমন আছেন? জি ভালো আছি। তারপর আরশি নিধিকে বলল, নিধি, এ হচ্ছে আমাদের ফ্রেন্ডদের মধ্যে সবচাইতে ভালো এবং মেধাবী ছাত্র, হৃদয়। আমাকে দেখিয়ে হাই। হ্যালো। এই মেয়েটার কি হলো আবার? সবার সাথে হাসি দিয়ে কথা বলছে, আর আমার সাথে কথা বলছে মুখ ঘুরিয়ে। মনে মনে বললাম। তারপর নিধি আরশিকে বলল, কেমন ভালো তা জানি, ক্লাসে হাবলার মতো মেয়েদের দিকে তাকিয়ে থাকে। ওর কথা শুনে লজ্জায় পড়ে গেলাম। তখন আরশি নিধিকে বলল, আসলে তুই যা ভাবছিস তা না, তোকে আজকে প্রথম দেখেছে তো, তাই হয়তো। বাদ দে, আমি যাই রে, পরে কথা হবে। বাড়িতে যেতে দেরি হলে বাবা বকা দিবে। আচ্ছা যা, কালকে দেখা হবে। হ্যাঁ। তারপর নিধি চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তারপর সাদিয়া বলল, ওই হারামি, ওইদিকে ক্লাসে এভাবে তাকিয়েছিলি কেন? এখন নিধি ভাববে তুই সব মেয়েদের দিকে তাকিয়ে থাকিস। কি করব বল, চোখের সামনে থাকলে তো চোখে এমনি চলে যায়, আর ওকে তো খুব ভালোবাসি রে। ওই আগে নিধিকে লাইনে আনতে হবে, তারপর না হয় তাকিয়ে থাকিস। এখন ওর সাথে কথা বলে মন জয় কর, তারপর তোর লাইন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। তার পরের দিন সকালে
পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে এসে আইমান, সানি, আরশি, সাদিয়া সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় সাদিয়া বলে উঠল, ওই নিধি এখানে আয়। সাদিয়ার কথা শুনে পিছনে ফিরে দেখি নিধি আসতেছে। তারপর নিধি সাদিয়ার কথা শুনে আমাদের সাথে এসে বসে পড়ল। তারপর সবাই আড্ডা দিতে লাগলাম, আর আমি নিধির কথা তাকিয়ে আছি। কে কি বলছে তার দিকে মন নাই, শুধু নিধির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। নিধি আমার এমন তাকিয়ে থাকা দেখে বিরক্ত হচ্ছে, সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আরশি আর আইমান আমার ব্যাপারটা খেয়াল করেছে। তারপর ক্লাসের সময় যখন হয়ে তখন নিধি বলল, আচ্ছা এখন চলো সবাই ক্লাসে যাই, সময় হয়ে গেছে। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসলাম। ক্লাসেও আমরাও সেম অবস্থা, এই যে তাকিয়ে থাকা। তারপর সবাই আবার আড্ডা দিতে গেলাম মাঠে, কিন্তু নিধির নাকি আজকেও কাজ আছে। তাই নিধি সাদিয়া আর আরশিকে বলল, আরশি, সাদিয়া, সরি রে, আজকেও তোদের সময় দিতে পারছি না। আজকে নাকি মামারা আসবে, তাই বাড়িতে যেতে হবে। কিছু মনে করিস না দোস্ত, কথা দিচ্ছি কালকে থেকে প্রতিদিন তোদের সাথে আড্ডা দিব। আরে সমস্যা নাই, তুই যা, কালকে দেখা হবে, সাবধানে যাস। ওকে বাই। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, আসি তাহলে, কালকে দেখা হবে। তারপর নিধি সেখান থেকে চলে গেল। নিধি যাওয়ার 2 মিনিট পর সবাইকে আমি বললাম, আমি যাই রে, আমার বাসায় কাজ আছে, মা তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। তোর কি কাজ আবার? আরে নিধির পিছনে পিছনে যাওয়ার জন্য। এই রে, শালা তো বুঝে গেল। আমি তো নিধিকে ফলো করতে যাচ্ছি ওর বাড়িতে ঠিকানা জানতে। তারপর কথা ঘোরানোর জন্য মিথ্যা বললাম। আরে তা না হলে আসলে আজকে নাকি নানুর বাড়ি থেকে মামারা আসবে, তাই যেতে বলেছে। মিশা কথা বললাম। আর মিথ্যা বলতে হবে না, যেখানে যাওয়ার জন্য ভাবছিস সেখানে যা। অল দ্য বেস্ট। তারপর মাথা চুলকাতে চুলকাতে তাদের বিদায় দিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। গেটের বাইরে হয়ে দেখি নিধি রিকশায় উঠলো, তাই আমিও আর দেরি না করে রিকশায় উঠে নিয়ে নিধিকে ফলো করতে লাগলাম। তারপর হঠাৎ রিকশাটা একটা বিশাল বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপর নিধি রিকশা ভাড়া দিয়ে বাড়িটার ভিতরে চলে গেল, তার মানে এটাই নিধির বাড়ি। নিধি ঢুকে যাওয়ার পর আমি রিকশা থেকে নেমে বাড়িটার ভিতরে উকি দিয়ে দেখলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তারপর নিজেকে মনে মনে সান্ত্বনা দিয়ে বললাম, যাক নিধির বাড়ির ঠিকানা জানা গেল। তারপর খুশি মনে বাড়ি চলে আসলাম। এইভাবে কেটে গেল 2 মাস। এই 2 মাসে নিধিকে দিকে তাকিয়ে থাকা আর ক্লাস শেষে নিধির পিছন পিছন ফলো করা ছাড়া কথা বলার সাহস হয়ে ওঠে নাই। যদিও নিধি আমার সব ফ্রেন্ডদের সাথে কথা বলে, কিন্তু আমার সাথে কথা বলে না, আর আমিও সাহস করে কথা বলার চেষ্টা করি না। আমার এই অবস্থা দেখে আমার সব হারামি বন্ধুরা আমাকে নিয়ে চিন্তায় আছে। যদিও নিধি মাঝে মাঝে ক্লাস আমার দিকে তাকায়, তবুও আমার সাথে কথা বলে না। হঠাৎ একদিন আমি ক্লাস করে বের হচ্ছিলাম, এমন সময় একটা মেয়েলি কণ্ঠ আমার কানে ভেসে উঠল। তারপর আমি পিছনে ফিরে তাকালাম দেখার জন্য। পিছনে ফিরে দেখি নিধি আমাকে ডাকতেছে, আর এটা দেখে আমার ভয় করতে লাগলো, কারণ যে মেয়ে আমার সাথে কথা বলে না সেই আমাকে আজকে নিজেই ডাকতেছে। তারপর নিধি আমার সামনে এসে বলল, ওই আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমাকে একটু বলবেন? কথাটা শুনে অবাক হয়ে বললাম, জি মানেটা বুঝলাম না। আমার সমস্যা মানে? আমার তো কোনো সমস্যা নেই, আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলবেন? হ্যাঁ, কেন বুঝবেন? এখন তো না জানার ভান করবেন। আপনি নিজে খুব চালাক মনে করেন নিজেকে, তাই না? আরে আজব, আমি আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আর আমি নিজেকে চালাক কেন মনে করব? আমি নিজেকে একটা সাধারণ মানুষের মতো মনে করি। আর আপনি কি বলতে চাইতেছেন একটু খুলে বলবেন দয়া করে? আপনি ক্লাসে আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন? যার কারণে আমি বোরিং ফিল করি, ক্লাসে মন দিতে পারি না। গত 2 মাস ধরে দেখতেছি আপনি ক্লাসে প্রতিদিন আমার দিকে তাকিয়ে থাকেন। এমনকি আমি যখন ক্লাস শেষ করে বাসায় যাই তখনও আপনি আমাকে ফলো করেন, কয়েকবার আমার গাড়ির সামনে ঘুরঘুর করেন। আপনার সমস্যাটা কি আমাকে একটু খুলে বলবেন? আপনার কি আমাকে কিছু বলার আছে? থাকলে বলেন। আসলে নিধির বাড়ির ঠিকানা জানার পর যখন রাতে ওর কথা মনে পড়তো, তখন আমি ওদের বাসার সামনে গিয়ে উকি দিয়ে নিধিকে দেখার জন্য, আর নিধি সেটা জানালা দিয়ে দেখতো। না, আমার কিছু দেখা বা বলার নাই। আসলে আপনার বাসা যে রাস্তা দিয়ে একই রাস্তায় আমার বাসা, তাই আর কি। ওহো, তাহলে রাতে আমার বাসার সামনে কি করেন? কি বলবো বুঝতে পারতেছি না, তাই বললাম ওইখানে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাই, আপনার বাসার পাশে, তাই দেখতে পেলেন আর কি। আমার জানা মতে আইমান, সানি, আরশি, সাদিয়া ছাড়া আর কোনো বন্ধু নাই আপনার। আর আপনাকেও আর কারোর সাথে দেখি নাই, তাই মিথ্যা না বলে আমি যেটা বলছি সেটা শোনেন। আপনি আমার দিকে আর তাকিয়ে থাকবেন না, আর আমাকেও ফলো করবেন না। আর আমার বাসার সামনে যেন আপনাকে আর না দেখি।
কিছু বলার থাকলে আমার সামনে এসে বলবেন, কথাটা মাথায় রাখবেন। মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। এগুলো বলে নিধি সেখান থেকে চলে গেল। আর নিধির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যায় আর ভাবতে থাকি এই 2 মাসে নিধির মন জয় করতে পারলাম না। তারপর মন খারাপ করে বন্ধুদের কাছে যাই। নিধি বাদে সবাই ছিল আর আমি সেখানে গিয়ে ওদের পাশে মন খারাপ করে বসে পড়লাম। আমার মন খারাপ দেখে আইমান বলল, কি রে হৃদয়, তোর কি হয়েছে রে? এমন মন খারাপ করে বসে আছিস কেন? কিছুই হয় নাই। তখন আরশি বলল, কিছু না হলে এমন মন খারাপ করে বসে আছিস কেন? এমনি ভালো লাগছে না। তখন সাদিয়া বলল, আমি বুঝতে পারছি কিছু হয়েছে, কারণ তুই কখনো মন খারাপ করে বসে থাকিস না কারণ ছাড়া। কি হয়েছে বল আমাদের। তারপর আমি নিধির সব কথা সবাইকে খুলে বললাম। সব শুনে সাদিয়া বলে উঠল, আগেই বলেছিলাম তোকে নিধির দিকে ওভাবে তাকিয়ে না থাকতে, তাহলে নিধি তোর প্রতি দুর্বল না হয়ে বিরক্ত হবে। লাও ঠেলা, এখন নিধির সামনেও যাইতে পারবি না। আমার কি দোষ? নিধি চোখের সামনে থাকলে আমার চোখ ওর দিকেই থাকে, সরাতে পারি না। দোষ তোর না, তোর কপালে। এখন পাখি খাঁচা ছেড়ে পালিয়ে গেল। আমার মনে হয় তুই নিধির সাথে রিলেশন করতে পারবি না। হ্যাঁ রে, আমিও তাই ভাবছি। এখন আমার মাথা কাজ করতেছে না। এই কদিনে অনেক অনেক ভালোবেসে ফেলেছি ওকে। ওকে কিভাবে বলবো বল? বাদ দে দোষ, একতরফা ভালোবাসা হয় না। তুই ওকে ভুলে যা, আমরা তোর জন্য মেয়ে খুঁজবো। আমার দরকার নেই। আমি নিধিকে ভালোবেসে যাব, নিধি আমাকে ভালোবাসুক আর নাই বাসুক। এইটা বলে সেখান থেকে বাড়ি চলে আসলাম। এসে না খেয়ে শুয়ে পড়লাম। রাতে মা অনেক জোরাজোরি করে খাবার খাওয়ালো। পরদিন আর কলেজে গেলাম না। এইভাবে 1 মাস চলে গেল। আর আমি এই 1 মাসে নিধিকে অনেক মিস করি। ওর মুখটা দেখতে ইচ্ছে করছিল। যখন ওর কথাগুলো মনে পড়ে তখন নিজেকে সান্ত্বনা করে ফেলি। এদিকে নিধি আমাকে মিস করতে থাকে, কারণ ক্লাসে এখন আমি নিধির না থাকায় এটা নিধি মিস করতে থাকে। রিক্সা করে বাড়ি যাওয়ার সময় পিছন দেখে আমি আসি কিনা। রাতে জানালা দিয়ে রাস্তায় দেখে আমি আসছি কিনা, কিন্তু আমাকে দেখতে পায় না। আর নিধি আমাকে মিস করে আর নিজেকেই প্রশ্ন করে, কেন আমি হৃদয়কে মিস করতেছি? আমি নিজেই তো ওকে বললাম যাতে আমাকে ডিস্টার্ব না করে, আর এখন হৃদয় আমাকে ফলো করতেছে না, এটা আমি মিস করতেছি কেন? হৃদয়কে দেখতে না পেয়ে আমার মনে মায়া কাজ করছে কেন? তাহলে কি আমি হৃদয়কে ভালোবেসে ফেলেছি? না না না, আমি এগুলো কি ভাবছি? আমি কেন ওকে ভালোবাসতে যাব? কিন্তু আমার মন বলছে আমি হৃদয়কে ভালোবাসি। এগুলো নিজে নিজেই ভাবে নিধি। একদিন নিধি আমার সব ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছিল আর আমাকে না দেখে সাদিয়াকে বলল, আচ্ছা সাদিয়া, হৃদয়কে দেখা যাচ্ছে না কেন? অনেকদিন ধরে দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নাকি? জানি না রে, হারামিটা ফোন তুলছে না। কিন্তু কেন? তখন আইমান বলল, জানি না, হারামিটাকে অনেক মিস করতেছে সবাই, জানি না কি হয়েছে। তারপর হঠাৎ আরশি বলে উঠল, আমি জানি হৃদয় কি জন্য কলেজে আসতেছে না। আসলে সবাই আমাকে যখন ফোন করছিল আমি ধরে নাই, কারণ জবাবদিহিতা করতে হবে ভাই। কিন্তু হারামিগুলা একের পর এক কল দিতেই থাকে। শেষমেশ আর না পেরে আরশির ফোন রিসিভ করি আর বলি যাতে নিধির সামনে যেতে না পারি, তাই কলেজে যাচ্ছি না। ওর সামনে গেলে শুধু ওকেই দেখতে ইচ্ছে করে তাই। তারপর সবাই আরশির কথা শুনে আগ্রহ নিয়ে বলে কেন আসতেছে না। তারপর আরশি বলল, হ্যাঁ বলবো। আর নিধি, কথাগুলো তোকে বলছি, মন দিয়ে শোন। শুনে কিছু মনে করিস না, কারণ তোর এটা জানা খুব জরুরি। আরে না, বল কি কারণে হৃদয় আসছে না? তাহলে শোন সবাই, হৃদয় কলেজে আসতেছে না তার কারণ হচ্ছে নিধি। আমার কারণে? কিন্তু কেন? আমি কি করেছি? বাকিরা চুপ। নিধিকে যখন কথাগুলো শুনতে বলেছে তখন বাকিরা বুঝে গেছে কি কারণে আমি কলেজে আসতেছি না। হ্যাঁ, তোর কারণে। আসলে তুই যখন দ্বিতীয় দিন কলেজে আসতেছিলি সেদিন হৃদয় তোকে দেখে ভালো লেগে যায়। তোকে দেখার পর থেকে হৃদয় তোকে খুঁজতে থাকে। যেদিন তোকে দেখেছিল সেদিন তুই তাড়াতাড়ি করে ক্লাসে চলে যাস, আর আমরা কেউ তোকে দেখতে পাইনি। পুরো একদিন ক্লাস না করে কলেজের সব জায়গায় খুঁজি আমরা সবাই, কিন্তু তোকে খুঁজে পাই নাই। পরের দিন যখন তুই কলেজে আসলি তখন হৃদয় তোকে আমাদের দেখিয়ে দেয়, আর আমরা বলি তুই আমাদের ক্লাসে পড়িস। তারপর থেকে হৃদয় তোকে ফলো করতে থাকে, তোর দিকে তাকিয়ে থাকে, আর তোকে সবসময় ফলো করে। আর রাতে বাসার সামনে তোকে দেখতে যায়, আর সাহস করে তোর সাথে কথা বলে নাই। আর যেদিন তুই হৃদয়কে তোকে ফলো করতে নিষেধ করিস সেই দিন আমাদের এসে বলে, আর আমরা অনেক বুঝাই যাতে তোর পিছনে পড়ে না থাকে। কিন্তু হৃদয় বলেছে সে শুধু তোকে ভালোবাসে
আর কাউকে না। তুই একে ভালোবাসিস আর নাই বাসিস, এসব কিছু করছে শুধু তোকে পাওয়ার জন্য। হৃদয় তোকে সত্যি ভালোবাসে নিধি। হৃদয় খুব ভালো ছেলে, কলেজে অনেক মেয়ে ওর জন্য পাগল। হৃদয় সেগুলোকে মাথায় নিত না, কিন্তু তোকে দেখার পর হৃদয় পাগল হয়ে যায় তোর জন্য। এই প্রথম কোনো মেয়ের জন্য হৃদয়ের এই অবস্থা দেখলাম। কিছু মনে করিস না, বন্ধুর এই অবস্থা দেখে বলতে হলো। ভুল কিছু বললে সরি। নিধি আশির কথা শুনে মন দিয়ে শুনতেছিল। যখন শুনলো আমি নিধিকে ভালোবাসি, তখন নিজের অজান্তেই আমার জন্য খারাপ লাগতে শুরু করলো। তারপর নিধি যখন মনে হলো নিধিও আমাকে ভালোবাসে, তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, এতই যখন ভালোবাসে তোদের বন্ধু, তাহলে একবার তো আমাকে বলতে পারতো। ভিতর মতো লুকিয়ে লুকিয়ে কেন আমাকে ফলো করে? তখন আইমান বলল, আসলে হৃদয় চাইছিল কি তোমাকে ইমপ্রেস করে মনের কথা বলতে, কিন্তু সাহস হয়ে ওঠে নাই, তাই বলে নাই। আর সেদিন তোমার কথা শুনে আরো ভেঙে পড়ে, তাই আর বলা হয় নাই। তো এখন কোথায় তোমাদের ভীতু বন্ধু? হয়তো ঘরে বসে আছে। কেন, তোর রিয়াদকে কি দরকার? তোর তো ভালোই হলো, এখন আর তোকে ডিস্টার্ব করবে না। তা হঠাৎ রিয়াদের জন্য তোর এত চিন্তা হচ্ছে কেন? কথাগুলো শুনে নিধি যা বলল তা শোনার জন্য সবার চোখ বড় বড় হয়ে যায়। কথাগুলো ছিল এরকম, আমার বিএফ আমার দরকার হবে না তো কার দরকার হবে? আর আমি হৃদয়ের জন্য চিন্তা না করলে কার জন্য চিন্তা করব? নিধির কথা শুনে তো সবার চোখ বড় হয়ে যায়। আর এইটা শুনে আইমান বলল, এই তোমার বিএফ মানে? আর হৃদয় তোমার হলে কিভাবে? কিছু বুঝতেছি না, একটু খুলে বলবে? তখন সাদিয়া বলল, নিধি তুই এগুলো কি বলছিস? আমরা তো কিছুই বুঝতে পারছি না, একটু কষ্ট করে বুঝিয়ে বলবি? আসলে সত্যি কথা বলতে আমিও হৃদয়কে ভালোবেসে ফেলেছি এই কয়দিনে। হৃদয় যখন আমার দিকে তাকিয়ে থাকতো আর আমাকে ফলো করতো, তখন আমার খুব বিরক্ত লাগতো। পরে যখন হৃদয় আমার কথা মতো হৃদয় আমাকে ডিস্টার্ব করতো না, তখন তার অভাব বুঝতে পারি। আর হৃদয় যখন কলেজে আসতেছে না, তখন ওকে অনেক মিস করি। আর আমার মনে হলো আমি হৃদয়কে ভালোবেসে ফেলেছি, মনকে অনেক বুঝিয়েছি, কিন্তু তবুও হৃদয়কে মিস করি। হয়তো আমিও হৃদয়কে অজান্তেই ভালোবেসে ফেলেছি। সত্যি তুই রিয়াদকে ভালোবাসিস? হ্যাঁ। সবাই শুনে খুশিতে লাফ দিয়ে ওঠে। এটা দেখে নিধি হেসে দেয়, তারপর বলল, ওই ওই থাম থাম, এত খুশি হয়ে লাভ নাই। তোদের ওই ভীতু বন্ধুকে শাস্তি পেতে হবে, আমাকে প্রপোজ না করাই। আরে বাদ দে না, বেচারা সেদিন তোর কথা শুনে অনেক কষ্ট পাইছে, আর কষ্ট দিস না। আরে আগে প্রপোজ করতে হবে, তারপর না হয় মাফ করব, কিন্তু তোদের বজ্জাত বন্ধুটাকে পাবো কোথায়? মনে হয় বাসে লুকিয়ে আছে। তোরা চিনিস ওর বাসা? হ্যাঁ। তাহলে কালকে আমরা সবাই হৃদয়ের বাসায় যাই। শ্বশুর বাড়ি দেখতে হবে, জামাইকে আদর করে আসতে পারবো। কি বলিস তোরা? বাবা, একদিনেই জামাই বানাই ফেললি? ওই বকবক না করে কালকে কি যাবি সেটা বল। হ্যাঁ চল, হারামিটাকে ঘর থেকে টেনে বের করতে হবে। তারপর দিন সকালে সবাই আমার বাসায় আসে, কিন্তু আমি তখনও ঘুমিয়েছিলাম। তারপর আইমান এসে মাকে বলতে লাগলো, আন্টি আমরা সবাই হৃদয় বন্ধু, আমরা সবাই ওর সাথে দেখা করতে এসেছি। ও, তোমরা সবাই এখানে বসো, দাঁড়িয়ে আছো কেন? সমস্যা নেই আন্টি, হৃদয় কোথায়? কলেজে যাচ্ছে না কেন? হৃদয় ঘুমাচ্ছে। জানি না বাবা, কয়েকদিন ধরে ঘর থেকে বের হচ্ছে না। জানি না কি হয়েছে, জিজ্ঞেস করলে বলে ভালো লাগছে না। তোমরা সবাই কি হৃদয়ের বন্ধু? তখন নিধি বলল, আমি বাদে সবাই বন্ধু। ও, কিন্তু তুমি ছাড়া কেন? আরে মা, আমি আপনার ছেলের হবু বউ। নিধির কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলে, আর মা অবাক হয়ে যায়। তারপর মা বলল, কি বলছো তুমি? আমার ছেলের হবু বউ মানে? আমার ছেলে তো কোনো মেয়ের সাথে কথা বলে না। তখন আশি বলল, আন্টি, হৃদয় আমাদের সাথে ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলে না ঠিক, কিন্তু নিধি আর হৃদয় দুজন দুজনকে ভালোবাসে। হৃদয় নিধির সাথে রাগ করে কলেজে যাচ্ছে না, তাই আমরা সবাই আসলাম। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু একটা জিনিস মানতে হবে, আমার বৌমা কিন্তু দেখতে মাশাআল্লাহ পরীর মতো। আর আমার ছেলের চয়েস আছে বলতে হবে। নিধি এটা শুনে লজ্জা পেয়ে যায়, আর আমি নিজেকে সামলিয়ে নিয়ে বলি, মা, হৃদয়ের রুমটা কোন দিকে? আমাকে একটু বলবেন, একটু চালিয়ে আসি। ওই যে ওইটা ইচ্ছে মতো ধোলাই করিও, সারাদিন শুধু ঘুমায়।
তারপর নিধি আমার রুমে আসে আর বাকিরা মায়ের সাথে বসে আড্ডা দিতেছে, মা তাদের নাস্তা দেয়। এদিকে আমি ঘুমাচ্ছি, তখন নিধি এসে আমার গায়ের উপর পানি ঢেলে দেয় আর আমি পানি পড়ার সাথে সাথে লাফ দিয়ে উঠে যাই। আর উঠে দেখলাম নিধি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে আমি ভূত দেখার মতো চমকে উঠি। তাই চোখে হাত দিয়ে মুছে দেখি এটা বাস্তব কিনা। চোখ মুছার পর আবার দেখি নিধি সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। তারপর আমি বলতে লাগলাম, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে কেন? কেন, কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এখানে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আসছি। আর এত বেলা করে ঘুমাও কেন? আর কলেজে যাচ্ছ না কেন? কলেজে কি করব? কলেজে গেলে তো আপনার সামনে যেতে হবে, আর আপনি সামনে আসলে আপনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, আর সেটা আপনার বিরক্ত লাগে। তাই আপনি যাতে বিরক্ত না হন তাই যাচ্ছি না। এখন আমার দিকে তাকিয়ে থাকতে পারবে? আমি কিছু বলবো না। কাল থেকে কলেজে যাবে। না, আমি আর এই কলেজে পড়বো না, অন্য কোথাও পড়বো। আর আমি চাই না কাউকে ডিস্টার্ব করতে। আসলে সেদিন কলেজ থেকে এসে বাবাকে বলেছি আমি আর এই কলেজে পড়বো না, যাতে নিধির সামনে যেতে না হয়। কি? কলেজে পড়বে না মানে? তুমি এই কলেজে না পড়লে আমার কি হবে? আপনার কি হবে মানে? আপনার তো ভালোই হবে, আর কেউ আপনাকে বিরক্ত করবে না। এইভাবে সারা জীবন আমার দিকে তাকিয়ে থাকতে পারবে না? পারবে না সারা জীবন আমাকে আগলে রাখতে? ভালোবাসো, এই কথাটা বলতে পারতে আমাকে। এইভাবে বাসার ভিতর বসে থেকে কি আমার মন জয় করতে পারবে? এতদিন না হয় আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই। একবারও কি আমাকে বোঝানোর চেষ্টা করেছো যে তুমি আমাকে ভালোবাসো? আমি বলছি, তাই তুমি আমার দিকে তাকাবা না? কলেজে না গিয়ে বাসায় ঘুমাচ্ছ। সেদিন তোমাকে কথাটা বলে আমি নিজেই তোমার কাজকর্মগুলো মিস করতে থাকি। বাসার নিচে দেখি তুমি হাসছো কিনা, কিন্তু তুমি কলেজে না গিয়ে বাসায় বসে আছো। একটা বার বলতে পারতে তুমি আমাকে ভালোবাসো? কথাগুলো শুনে আমি অবাক হয়ে যাই, নিজের কানকে বিলিভ করতে পারছি না। এটাই কি সেই নিধি যে আমাকে বললো তাকে ডিস্টার্ব না করতে, আর সেই কিনা আমাকে এতদিন মিস করতেছিল? কিন্তু আমাকে মিস করার কারণে কি নিধি আমাকে ভালোবেসে ফেললো? এগুলা ভাবতেছি মনে মনে। আমার চুপ করে আছি দেখে নিধি আবার বলল, এখনো কি চুপ করে থাকবে? কলেজে না হয় ভয় বলতে পারো নাই, এখন তো আমি তোমার সামনে, আর এখানে আমি ছাড়া কেউ কথাটা বলবে না। কি কথাটা বলবো? তুমি কথাটা আজকেও বলবে না? আমি বুঝতে পারতেছি না সত্যি কি কথা। তোমাকে কিছু বলতে হবে না, আমি বোঝাচ্ছি। এটা বলার সাথে সাথে নিধি যা করলো তা দেখে তো আমি অবাক। নিধি হঠাৎ আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জোরে আটকে দিল, আর আমি চোখ বড় বড় করে নিধির দিকে তাকিয়ে আছি। আর নিধি ঠোঁটে কিস করতে থাকে। এইভাবে 5 মিনিট কিস করার পর নিধি আমাকে ছেড়ে দিল, আর ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি হাঁপাতে লাগলাম, আর নিধিও হাঁপাতে লাগলো। তারপর আমি নিধিকে বললাম, এই আপনি আমাকে কিস করলেন কেন? এখন আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমার ইজ্জত নিয়ে নিলেন। ওই একদম ন্যাকামি করবা না। কিস করেছি, বেশ করেছি। এটা আমার জিনিস, আমার ইচ্ছা হলেই করব। আপনার জিনিস মানে? আর আপনি আমার বাসায় কেন আসলেন? আর আপনাকে আমার বাড়ির ঠিকানা দিল কে? তোমার বন্ধুরা আমাকে এখানে নিয়ে আসছে, ওরা সবাই এসেছে। কেন আসলেন এখানে? ও মা, আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে? আপনার বাড়ি মানে কিছুই বুঝতে পারতেছি না। তখন থেকে কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন, একটু বোঝায় বলবেন? এটা শোনার পর নিধি আমার কাছে এসে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো, সাথে দেখলাম কান্নাও করতেছে। তারপর কান্না করতে করতে আমার বুকে মাথা রেখে বলল, এখনো কি বলবে না তুমি আমাকে ভালোবাসো? আরে মারছেন কেন আর জড়িয়ে ধরতেছেন কেন? আমি আপনাকে কেন ভালোবাসতে যাব বলেন? কথাটা শোনার পর নিধি আমার বুক থেকে মাথা তুলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? তাহলে তোমার বন্ধুরা যা বলছে তার সব মিথ্যা। কি বলছে আমার বন্ধুরা? তুমি আমাকে কলেজের প্রথম দিন দেখার পর থেকে ভালোবাসছো, আর এতদিন তুমি পিছনে পড়ে থাকতে শুধু আমাকে ভালোবাসো এটা বোঝাতে। কথাগুলো বলতে বলতে নিধির চোখের পানি অনবরত পড়তেছে, আর এটা দেখে আমার বুকের বাম পাশ চ্যাত করে উঠল। তারপর বললাম, আরে ওরা মনে হয় তোমার সাথে মজা করতেছে, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ঠিক আছে, তোমাকে কিস করার জন্য সরি, আর তোমাকে তোমার বাসায় এসে ডিস্টার্ব করার জন্য সরি। এটা বলে নিধি রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। আর তখনই আমি নিধির হাত ধরে ফেলি আর বললাম, কোথায় যাচ্ছ? বাড়িতে চলে যাব। আর এখানে থেকে কি করব? কেন? তোমার ঠোঁটের মিষ্টি খাওয়াবে আবার? তোমাকে কেন খাওয়াবো? আমি তো তোমার কেউ না। কে বলছে কেউ না? তুমি আমার কলিজার টুকরা। আমি তোমার কেউ না, আর আমার হাত ধরছো কেন?
ভালোবাসি তাই। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো তাই আসছো, আর না হলে কি আমি কলেজে যাচ্ছি না দেখে তুমি আমার খোঁজ করতে আসছো? মনে মনে বললাম। তারপর বললাম, ঠিক আছে, যখন ভালোই বাসো না তাইলে চলে যাও, আর বাধা দেব না, আর আমি না হয় অন্য মেয়েকে খুঁজে নিব। এটা বলার সাথে নিধি এসে আমার কলার ধরে বলল, কি বলো তুমি? আমার সামনে অন্য মেয়ের নাম নেওয়া? হ্যাঁ, তুমি শুধু আমাকে ভালোবাসবে, আর কারোর দিকে তাকালে তোমার খবর আছে। তুমি তো আমাকে ভালোবাসো না, আর আমি সিঙ্গেল থাকতে পারবো না, অন্য কারোর সাথে প্রেম করব। এটা বলার সাথে সাথে নিধি আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তারপর নিধি আমার উপরে উঠে বসলো। তারপর বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, কি বলো তুমি? অন্য মেয়ের সাথে প্রেম করবা তাই না? তা আমি কখন হতে দিব না, কখনো না। কেন, আমি অন্য মেয়ের সাথে প্রেম করলে তোমার এত ফাটতেছে কেন? তারপর নিধি আমাকে জড়িয়ে ধরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই। কেন বুঝতেছো না? তুমি তো বললে আমাকে ভালোবাসো না, আর ওই দিন তো বললে আমার কারণে তোমার ডিস্টার্ব হয়, তাইলে হঠাৎ আমাকে ভালোবাসার কারণ কি? হ্যাঁ, সেদিন বলেছিলাম তোমার তাকিয়ে থাকা আমার ডিস্টার্ব হয়, কিন্তু যখন তুমি কলেজে যাও না তখন সেগুলো খুব মিস করি। আর আমি মনে করেছিলাম হয়তো তোমাকে প্রতিদিন দেখি, তাই হঠাৎ দেখতে না পেয়ে এমন হচ্ছে। কিন্তু না, আমার তোমার কথা সব সময় মনে পড়ে। তখন আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। গতকাল যখন তোমার বন্ধুদের কাছে তোমার কথা জিজ্ঞেস করি, তখন আরশি তোমার ব্যাপারে আমাকে সব খুলে বলে। কেন তুমি আমার বাসার সামনে যাও, কেন আমার দিকে চেয়ে থাকো, সেগুলো করার কারণ তুমি আমাকে ভালোবাসো, আর ভয়ে তুমি আমাকে বলতে পারো নাই, তাই আমি নিজেই তোমাকে ভালোবাসি এটা বলতে আসছি। নিধির কথা শুনে মনে মনে খুশি হয়ে গেলাম, কারণ নিধি আমাকে ভালোবাসে তাই। আর আমি মনে হারামিগুলাকে ধন্যবাদ দিতেছি, আমার হারামিগুলা নিধিকে আমার কাছে এনে দিল তাই। তারপর নিধিকে বললাম, তার মানে এইটা বলতে চাইতেছো তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। প্লিজ হৃদয়, আমাকে মাফ করে দাও এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি দিবে বলো, আমি রাজি আছি। বেশি কিছু না, করতে হবে না, তখন যেটা দিছো সেটা আবার দাও। কি দিছি? এই যে ওইটা, ঠোঁটের ইশারা করে দেখিয়ে দিয়ে। না না না, আমি করতে পারবো না, আমার লজ্জা করে। তখন লজ্জা করে নাই যখন হুট করে আমাকে কিস করছো, আর এখন লজ্জা করতেছে? থাক, লাগবে না। এটা বলে নিধিকে আমার উপর থেকে নামিয়ে খাট থেকে নামতে যাচ্ছিলাম, তখন নিধি পিছন থেকে কলার টেনে মেরে ফেলে দিয়ে আমার উপর উঠে ঠোঁটজোড়া দখল করে নিল। এইবার আমিও নিধির সাথে রেসপন্স করছি। এইভাবে 8 মিনিট থাকার পর দুজন ছেড়ে দিয়ে হাঁপাতে লাগতাম, আর নিধি আমার ডান হাতে ভর করে শুয়ে পড়ে জড়িয়ে ধরে আছে। এইভাবে অনেকক্ষণ থাকার পর নিধিকে বললাম, অনেকক্ষণ তো হলো, এখন নিচে চলো, না হলে সবাই কিছু মনে করবে। আর একটু তোমাকে জড়িয়ে ধরে থাকি না? আরে অনেক ধরেছো, এখন নিচে চলো, না হলে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর নিধিকে নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি হারামিগুলা সবাই মায়ের সাথে বসে গল্প করছে, আর আমাদের দেখে হারামিগুলা সবাই মুসকি মুসকি হাসতেছে। আমাদের দুজনকে খেয়াল করে তখন মা আমাকে বলল, হৃদয়, বৌমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তোর বাবাকে বলে তোদের বিয়ে ঠিক করব। কথাটা শুনে তো আমার মন হলো আকাশ থেকে পড়লাম। তারপর মাকে বললাম, মা কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আর বৌমা পেলে কোথায় থেকে? আমার মাথা ঠিক আছে, নিধি আমাকে সব কিছু বলেছে যে তোরা দুজন দুজনকে ভালোবাসিস, আর নিধির সাথে রাগ করে এতদিন কলেজে যাচ্ছিস না, আর এখন বলতেছিস বৌমা কোথায়? নিধি হচ্ছে আমার বৌমা। কথাগুলো শুনে আমি অবাক। মাকে তো সব বলে দিল, আর এখন তো নিধি আমাকে ভালোবাসে, আর এখন বৌমা বললে সমস্যা নাই এসব ভাবতেছি। আর নিধির দিকে তাকিয়ে দেখি লজ্জায় মাথা নিচু করে আছে। তারপর মা উঠে চলে গেল, সাথে নিধিকেও নিয়ে গেল। তারা চলে যাওয়ার পর আমি আমার বন্ধুদের সবাইকে বললাম, আরশি, আইমান, সানি, সাদিয়া, নিধির হঠাৎ কি হলো যে আমার বাসায় এসে আমাকে ভালোবেসে সেটা বললো? আর যদি ভালোই বাসতো তাইলে এতদিন বলে নাই কেন? তখন আরশি বলল, তুই যে কয়েকদিন কলেজে যাস নাই সেই কয়েকদিন নিধি তোকে দেখতে না পেয়ে পাগলের মতো খুঁজে তোকে, আর সবসময় অন্য মনস্ক হয়ে কি যেন ভাবে। আর আমরা যখন আড্ডা দিই তখন নিধি চুপচাপ বসে থাকতো, কোনো কথা বলতো না। তারপর গতকাল থেকে তোকে দেখতে না পেয়ে তোর কথা জিজ্ঞেস করছিল। তারপর আমরা, তুই যে নিধিকে ভালোবাসিস আর নিধির সেই দিনের কথাগুলো শুনে তুই কলেজে যাচ্ছিস না, এগুলো আমি ওকে খুলে বলি। তারপর নিধি এই কয়দিনে তোকে ভালোবেসে ফেলেছে সেটা আমাদের বলে, আর তোর সাথে দেখা করতে তোর বাসার ঠিকানা বলতে বলে।
তাই আমরা নিধিকে তোর বাসে নিয়ে আসলাম। মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে হৃদয়, মেয়েটাকে কখনো কষ্ট দিস না। ওই সেমরি, এটা কেন বললি? ওকে কেন কষ্ট দিব? কখনো কষ্ট দিব না, চোখ থেকে এক ফোঁটা চোখের জলও পড়তে দিব না, তোদের সামনে কথা দিলাম। দোষ, এগুলো তোর নিধিকে বলিস, এখন আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। কেন কেন? আমি প্রেম করব নিধির সাথে, তোদের কেন ট্রিট দিব? হারামি, তুই এত শেষরা কেন? আমরা না হলে তুই নিধির সাথে জীবনে রিলেশন করতে পারতি না। কেন তোরা এমন কি করলি যে নিধি আমার সাথে রিলেশনে আসলো? নিধি আমাকে ভালোবাসে তাই তো রিলেশনে আসলো। তোরা একটু হেল্প করে আমার বাসায় নিয়ে আসছিস, এই জন্য তোদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাই তোরা সবাই দুপুরে আমার বাসায় খাওয়া দাওয়া করে যাইস, এর চেয়ে ভালো আর ট্রিট দিতে পারবো না। তখন সাদিয়া বলল, ওই আমাদের দেখে কি তোর ভিখারি মনে হয়? যেন আমরা তোর খাইতে না পেরে তোর বাসায় খাইতে এসছি, এই জন্য তুই আমাদের খেয়ে যেতে বলছিস? তুই ট্রিট দিবি ব্যাস। আমার পকেটে একটা টাকাও নাই, আর ফকিন্নির মতো খাওয়ার জন্য এরকম করতেছিস কেন? তোর কাছে কোনোদিন টাকা ছিল? যখনই বলি তখনই তোর কাছে টাকা থাকে না। শালা ফকিন্নি তুই, আবার আমাদের বলে ফকিন্নি। ওই হালা, আমার কাছে সবসময় টাকা থাকে, কিন্তু আমার টাকার উপরে মায়া হয়। কেন? তোরা হারামি এক একটা খাদক, তোদের নিয়ে কোথাও গেলে আমার পকেটের একটা টাকাও তোরা রাখবি না, রাক্ষসের মতো এমন ভাবে খাবি যেন কোনো দিনও পেট ভরে খাস নাই। এটা শোনার পর সবার চোখ মুখ রাগে ফুলে আসছে। এরপর আশি বলে উঠল, কি বললি তুই? আমরা সবাই খাদক? তোর কাছে টিট চাইছি বলে তুই আমাদের এটা বলি? ওই সবাই শালারে ধরে কেলানি দেই। এটা বলতে দেরি, কিন্তু হারামিগুলা সবাই মারতে দেরি করে নাই। কথাটা শোনার পর সবাই উঠে এসে এমন ভাবে মারতে শুরু করলো যেন আমি রাস্তায় মেয়েদের ইপটিজিং করেছি বলে গণপিটুনি দিচ্ছে। হারামিগুলা সবাই সেদিকে পারছে সেদিকে মারছে, আর আমি সবাইকে বলতেছি ভুল হয়ে গেছে, আর হবে না। কিন্তু একটা হারামিও থামার কোনো নাম গন্ধ নাই, মেরেই যাচ্ছে। আর আশি আর সাদিয়া কথা কি, ওর শালিগুলার হাতে মায়ের ছেলেদের চেয়েও শক্তি বেশি, এভাবে মারতেছে। দিদি কিচেন থেকে বের হয়ে আমাদের এখানে আসতেছে, এমন সময় দেখলো সবাই আমাকে ধরে মারতেছে। তাই নিধি তাড়াতাড়ি করে এসে সবাইকে ছাড়িয়ে বলল, ওই থাম থাম, কি রে তোরা সবাই হৃদয়কে এইভাবে মারছিস কেন? মারছি কি আর শখে? কি করেছে জানিস? এই হারামিটা কি বলছে আমাদের জানিস? আচ্ছা আগে সবাই বস, তারপর কি বলছিস, কি করছে? সবাই নিধির কথা শুনে সবাই বসে পড়লো, আর আমি সোজা হয়ে বসলাম। আসলে শালারা মারতে মারতে একদম ব্যথা করে ফেললো সারা শরীর। নিধি আশিকে বলল, এবার বল কেন হৃদয়কে সবাই ধরে মারধর করছিস? আমরা সবাই তোর আর হৃদয়ের লাভিং হয়েছে তাই টিট চাইছি, কিন্তু তোর জানেমান টিট দেবে না, আর উল্টা আমাদেরকে বলে নাকি আমরা খাদক আর রাক্ষস, এই জন্য শালারে ধরে ইচ্ছে মতো কেলানি দিচ্ছি। আইমান সানি না হয় ছেলে বলে হাতের জোর আছে, কিন্তু তোরা মেয়ে হয়ে এইভাবে ছেলেদের যে হাতের জোর কিভাবে হলো? মেরে সারা শরীর ব্যথা করে ফেললি। বেশ করেছি, মেরেছি। কথাটা বলার আগে একবার ভাবতে পারলি না আমরা কি করতে পারি? তোরা মেয়ে না, এক একটা ডাইনি পেতনি, তোরা বিয়ের পর ইচ্ছে মতো স্বামীর হাতে নির্যাতিত হবি। কি বললি? আবার উল্টা কথা বললি? তোকে আজকে মেরে আমি জেলে যাব। এটা বলে আশি বসা থেকে উঠে আবার মারতে আসছিল। নিধি বাধা দিয়ে বলল, ওই থাম, তোর সাহস তো কম না, আমার সামনে আমার ভিএফকে মারতে আসছিস? তুই থাম, হৃদয় আমাদের বন্ধু, তাই আমাদের অধিকার আছে মারার। সেটা এখন আর নাই, এখন হৃদয় আমার ভিএফ, তাই তোরা ওকে কিছু বললে আমার গায়ে লাগবে। ঢং কত! একদিনে এত ভালোবাসা দেখাতে আসিস না। আমাদের ভালোবাসা দেখলে গা জ্বলে ওঠে। দেখেছিস না তোর বিএফ আমাদের কি বলতেছে? তোকে তো কিছু বলছিস না। তোরা যা মনে করিস। এত কিছু শুনতে চাই না, আমাদের টিট দিতে হবে ব্যাস। আমি একমত আরশির সাথে। আচ্ছা ঠিক আছে, হৃদয়ের হয়ে আমি তোদের সবাইকে ট্রিট দিব। এখন আর ঝগড়া করিস না, সবাই খুশি? এতক্ষণ আমি এক ধ্যানে তাদের ঝগড়া দেখতেছিলাম, কিন্তু নিধি যখন বলল সবাইকে ট্রিট দিবে, তখন আমি বলে উঠলাম, এই তুমি কেন ওদের ট্রিট দিবে? তুমি জানো না এরা যদি একবার খাবার পায় তাহলে পুরা তোমার সব টাকা শেষ করে দিবে। আমার কথা শুনে সানি বলে উঠল, ওই তুই আমাদের বন্ধু না শত্রু? একে তো নিজে ট্রিট দিচ্ছিস না, আর এখন যখন নিধি দিচ্ছে তখন এত জ্বলতেছে কেন? আমার জ্বলবে না মানে? আমার গফের পকেট খালি করবি আর আমি বাধা দিব না? হৃদয়, হচ্ছেটা কি? ওরা তো শুধু ট্রিট চাচ্ছে, বেশি কিছু তো চাই নাই। আর তুমি ওদের ট্রিট দিচ্ছ না কেন? উল্টা ঝগড়া করতেছ কেন? তাই বলে তুমি একা দিবে কেন? আমরা দুজনে একসাথে দিব। আচ্ছা ঠিক আছে, আর তোরা সবাই কালকে চলে আসিস, সবাই একসাথে যাব। তখন আইমান বলল, এতক্ষণ তো টাকা নাই বললে, এখন কোথা থেকে আসলো টাকা?
চুপ কর শালা, টিট দিব বলে যা ইচ্ছে তাই খাস না, আবার কম করে খাইস একটু। তখন আরশি বলল, আগে কালকের দিনটা আসতে দে, তখন দেখা যাবে। তারপর সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই দুপুরের একসাথে খেলাম। তারপর যে যার বাসায় চলে গেল। আর নিধি যাওয়ার সময় সবার আড়ালে আমাকে জড়িয়ে ধরে একটা পাপ্পি দিয়ে চলে গেল। পরদিন সকালে সবাইকে নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের ট্রিট দিলাম। হারামিগুলা মনে করছিলাম ইচ্ছে মতো খসাবে, কিন্তু 2000 টাকার বেশি খাইতেই পারে নাই। তারপর সেদিন সবাই মিলে ঘুরতে গেলাম। সারাদিন সবাই মিলে অনেক মজা করলাম। নিধি সবসময় আমার সাথে ছিল হাত ধরে। এইভাবে কেটে গেল সারাটা দিন। তারপর সবাইকে বিদায় দিয়ে আমি আর নিধি একসাথে রওনা দিলাম। তারপর নিধিকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে নিধির সাথে ফোনে অনেকক্ষণ কথা বললাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম। এইভাবে শুরু আমার আর নিধির রিলেশন। পরদিন সকালে উঠে কলেজে চলে আসলাম। এসে দেখলাম নিধি সব বন্ধুরা প্রতিদিন যেখানে বসে আড্ডা দেয় সেখানে বসে আছে। তাই আমিও সেখানে গিয়ে সোজা নিধির পাশে গিয়ে বসে পড়লাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর সবাই একসাথে ক্লাসরুমে এসে বসে পড়লাম। ক্লাসে নিধি আর আমি পাশাপাশি সিটে বসলাম। আগে আইমান সানিদের সাথেও বসলে আজকে নিধির পাশাপাশি বসলাম। এটা দেখে সব হারামিরা আমার উপর রাগ করে বসে আছে। সেদিকে খেয়াল না দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। জানি ওরা আমার সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, তাই আর সেটা নিয়ে ভাবলাম না। এভাবে কাটতে থাকে আমার আর নিধির রিলেশন। খুব ভালোভাবেই দিনগুলো যাচ্ছিল আমাদের রিলেশনে। নিধির রাগ, আমাকে শাসন করা, কেয়ার আর নিধির ভালোবাসা দিয়ে দিনগুলো ভালোই যাচ্ছিল। নিধির একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হলো আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে নিধি একদম সেটা সহ্য করতে পারে না। এই তো কিছুদিন আগে একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছে, তাই মেয়েটিকে সরি বললাম। আর মেয়েটা আমার পরিচয় জানতে চাইছিল। তখন কথা থেকে নিধি চলে এসে কিছু না শুনে মেয়েটাকে ঝাড়ি দিয়ে চলে যেতে বলল। আর আমার সাথে রাগ করে 2 দিন কথা বলে নাই। আমার আশেপাশে মেয়ে দেখতে নিধি তো রাগে ফুলে যায়। এমনকি আরশি আর সাদিয়া যখন আড্ডা দেওয়ার সময় হাসাহাসি করে আমার গায়ে পড়ে, তখন নিধি ওদের বকা দেয়। বন্ধুরা মন খারাপ করলে আমার দিকে তাকিয়ে আর কিছু বলে না। এইভাবেই কাটতে থাকে দিনগুলো। দেখতে দেখতে 1 বছর হয় আমাদের রিলেশনের। যেদিন আমাদের রিলেশনের 1 বছর হয় সেদিন আমি বন্ধুদের সবাইকে নিয়ে একটা পার্টির আয়োজন করি। আর সেদিন নিধিকে রিং পরিয়ে দিয়ে প্রপোজ করি। আমার আর নিধির রিলেশনের সেই দিনটাই স্মরণীয় হয়ে থাকে। আমার বাসার সবাই আমার আর নিধির সম্পর্কের কথা জানে আর নিধিকে বউ করে আনার জন্য পাগল হয়ে যায়। নিধিও বেশ কয়েকবার আমাদের বাসায় আসে আর মা বাবার সাথে এসে গল্প করে। নিধির বাসায় আমি একদিন গিয়েছিলাম আর নিধি তার মা বাবাকে আমাদের সম্পর্কের কথা বলে, তারাও কোনো অমত করে নাই। অন্যদিকে আসফিয়া আমার আর নিধির সম্পর্কের কথা জানতে পারে নাই এখনো। আর এখনো সেই আগের মতোই ভালোবাসি বলে মাথা ঝালাফালা করে ফেলে। আর ভয় হয় যদি নিধির দিকে ফেলে তখন তো সবকিছু শেষ হয়ে যাবে। তবু নিধিকে নিয়ে আমার রিলেশন ভালোই চলছিল। আর নিধির বাবা মা আর আমার মা বাবার সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করে। আমাদের পড়ালেখা শেষ করার পর আমাদের বিয়ে দিবে। আর আমার বন্ধুরা সেটা জেনে অনেক খুশি। কিন্তু কথায় আছে না, বেশি সুখ কপালে থাকে না, তেমনি আমার বেলায় সেম অবস্থা। অবশেষে আসলো সেই দিন যেদিন আমার আর নিধির রিলেশনটার সমাপ্তি ঘটে। সেই দিনের ঘটনাটা ছিল এরকম। একদিন আমি ক্লাস শেষ করে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ আসফিয়া আমার সামনে আসে। তারপর আমাকে বলতে লাগলো, হৃদয়, এটা তুমি কি করলে? কেন? আমি আবার কি করলাম? আমি তোমাকে ভালোবাসি, আর সেটা তোমাকে 1 বছরেরও বেশি সময় ধরে। তোমার পেছনে পড়ে থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে অ্যাকসেপ্ট না করে নিধির সাথে রিলেশন করতেছো। দেখো আসফিয়া, আমি তোমাকে আগেও বলতেছি, এখনো বলতেছি, আমি তোমাকে বন্ধু মনে করি। আর নিধি আর আমার রিলেশন হয়েছে আজকে অনেক দিন। আর বাসা থেকে আমাদের বিয়েও ঠিক করেছে। পড়ালেখা শেষ করে আমাদের বিয়ে হবে। তাই তুমি ভালো একটা ছেলের সাথে রিলেশন করো, আমার পিছনে পড়ে না থেকে। আমার চেয়ে ভালো ছেলে তুমি পাবে। না হৃদয়, তুমি এটা করতে পারো না। তুমি আমাকে ছাড়া নিধিকে বিয়ে করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি আমাকে বিয়ে করবে। আসফিয়া, তোমার মাথা ঠিক আছে? দেখো, তুমি ভালো একটা মেয়ে, তুমি ভালো একটা ছেলে দেখে রিলেশন করিও। আর একতরফা ভালোবাসা হয় না, তাই মাথা থেকে আমার কথা ছেড়ে ফেলো। হৃদয়, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি নিধিকে ছেড়ে দাও, আমাকে ভালোবাসো। দেখো, আমি আমার সবকিছু দিয়ে তোমাকে খুশি রাখবো। এতক্ষণ ঠান্ডা মাথায় আসফিয়ার কথাগুলো শুনছিলাম, কিন্তু যখন নিধিকে ছেড়ে দিতে বললো তখন মাথায় রাগ উঠে যায়। তাই আর রাগ কন্ট্রোল করতে না পেরে আসফিয়ার গালে সজোরে একটা চড় মেরে দিলাম। চড় মেরে আসফিয়াকে বলতে লাগলাম, তোর সাহস কি করে হয় নিধিকে ছেড়ে দেওয়ার কথা বলার? তোর অনেক কাহিনী সহ্য করেছি এতদিন, কিন্তু আর করব না। তোকে যদি আরেকবার আমার আশেপাশে দেখি আর নিধিকে ছেড়ে দেওয়ার কথা বলে তোকে কি করব আমি নিজেও জানি না। তুমি আমাকে ওই মেয়েটার জন্য মারলে? মেয়েটার কাছে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই?
অনেক কিছু, সেটা তুই বুঝবি না। আর কখনো তোকে যেন আমার আশেপাশে না দেখি। এখন আমার সামনে থেকে দূর হ। এতদিন আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু আজকে ওই নিধির জন্য তুমি আমাকে মারলে। তুমি ভালো করলে না হৃদয়, এর ফল তোমাকে ভোগ করতে হবে। কথাটা মাথায় রেখো, তুমি শুধু আমার, আর কারোর হতে দিব না। আরে যা যা, তোদের মতো মেয়েরা এটা ছাড়া আর কি করতে পারে, যা। হ্যাঁ যাচ্ছি। এইটা বলে আসফিয়া চলে গেল, আর আমি সোজা বাসায় চলে আসলাম। নিধিকে ফোন করে বললাম আমার খারাপ লাগছে, তাই বাসায় চলে আসছি। নিধি আমাকে কিছু বলে নাই। এইভাবে কেটে গেল আরো 4 দিন। এরই মধ্যে আসফিয়াকে আর দেখা যায়নি, আর আমার পেছনেও আর আসে নাই। আর আমি এটা ভেবে মনে মনে খুশি হই যে আপদ বিদায় হয়েছে। তারপর আবার আগের মতো বন্ধুদের সাথে আড্ডা, নিধিকে নিয়ে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, শপিং করা, রাতের বেলায় চুপে চুপে নিধির সাথে দেখা করা। এইভাবে কেটে গেল আরো 6 দিন। একদিন সকালে কলেজ মাঠে হাঁটতেছিলাম, আসফিয়া কোথা থেকে আমার সামনে এসে বলতে লাগলো, হৃদয় সরি, আসলে সেদিন একটু বেশি বেশি বলে ফেলেছিলাম। আসলে তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, তাই আবেগে নিধির নামে উল্টোপাল্টা কথা বলে ফেললাম। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে যাও, মাফ করে দিলাম, কিন্তু কখনো নিধিকে নিয়ে কথা বলিও না। আমি তোমাকে শুধু বন্ধু মনে করি, এর চেয়ে বেশি কিছু মনে করি না, তাই মাফ করে দিলাম। হ্যাঁ, আর কখনো নিধিকে নিয়ে কথা বলবো না। সত্যি বলতে নিধির সাথে তোমাকে বেশ মানিয়েছে। দোয়া করি তোমরা যেন সুখে থাকো, আর আমাকে কিন্তু তোমাদের বিয়েতে দাওয়াত দিবে অবশ্যই। সেটা কখনো হবে না মিস্টার হৃদয়, তোমাকে আজ নিধির কাছ থেকে আলাদা করে দেব। তুমি আসফিয়াকে চেনো না, আসফিয়াকে চর মারার ফল আজ তুমি হাড়ে হাড়ে টের পাবে। মনে মনে বলল আসফিয়া, হ্যাঁ অবশ্যই তোমাদের সবাইকে দাওয়াত দিব। আচ্ছা সবকিছু বাদ দিয়ে আমরা কি ভালো বন্ধু হতে পারি? তোমাকে ভালোবেসে না হয় নাই পেলাম, কিন্তু একজন ভালো বন্ধু হয়ে তোমাকে পাশে থাকতে চাই সারা জীবন। কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি যে নিধিকে ভালোবাসি, নিধির দিকে তো আমি কোনোদিনও ঠকাতে পারবো না। অনেক বিশ্বাস করে আমাকে, তাই আসফিয়া ভালো বন্ধু হয়ে থাকুক, তাইলে অন্তত মেয়েটা একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। তাই বললাম, দেখো আসফিয়া, কারো জীবন কারো জন্য থেমে থাকে না। তোমার জীবনে হয়তো আমার চেয়ে ভালো কেউ আসবে, তাই অতীত মনে রেখে নিজেকে কষ্ট দিও না। তুমি আমার বন্ধু হতে পারো, সমস্যা নাই। হৃদয় তোমাকে অনেক ধন্যবাদ। আমার একটা শেষ ইচ্ছে রাখবে? হয়তো কোনোদিন এটা সম্ভব না, তবুও চাইবো, রাখবে? এমন কিছু চাইও না যেটা আমি দিতে পারবো না, তবুও বলো, শুনি, রাখার চেষ্টা করব। আমাকে একটাবার তোমার বুকে জড়িয়ে ধরবে? অনেক আশা ছিল ভালোবেসে ওই বুকটাতে সারা জীবন মাথা রাখবো, কিন্তু সেটা এখন অন্য কারোর জায়গা। একবার তোমার বুকে নিবে প্লিজ প্লিজ। হৃদয় না করো না। আসফিয়া এমনভাবে বললো, না করতে পারলাম না। একটাবার না হয় ওর ইচ্ছেটা পূরণ করলাম, বেশি কিছু তো আর চাইনি। কিন্তু নিধি যদি জানতে পারলে অনেক কষ্ট পাবে। তবুও আসফিয়াকে বললাম, আসফিয়া এটা না করলে হয় না, অন্য কিছু বলো। না করো না, এটা আমার শেষ অনুরোধ। একটাবার শুধু তোমাকে জড়িয়ে ধরবো প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না, নিধি দেখলে সমস্যা হবে। আচ্ছা। এটা বলে আসফিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি আসফিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু কে জানতো আসফিয়ার মনে শয়তানি বুদ্ধি চলতেছে। ও আমাকে জড়িয়ে ধরার নাম করে আমাকে ফাঁসিয়ে দিল। ওর এক বন্ধুকে দিয়ে আমাকে জড়িয়ে ধরা অবস্থায় ছবি তুলে নিধিকে দেখায়, আর বলে আসফিয়ার সাথে নাকি আমার 2 বছরের বেশি রিলেশন আছে। আমি নাকি নিধির সাথে নাটক করতেছি। আর সেইটা জানতে পারলাম পরদিন সকালে আইমান, সানি, আরশি, সাদিয়াকে নিয়ে আড্ডা দিচ্ছিলাম। নিধি তখনও আসে নাই। কিছুক্ষণ পর দেখলাম নিধি আসফিয়ার হাত ধরে টানতে টানতে কান্না করতে করতে আমাদের দিকেই আসতেছে। তারপর আমাদের সামনে আসলো। নিধির চোখে পানি দেখে আমি দাঁড়িয়ে গেলাম, সাথে আমার সব হারামিগুলো। তারপর নিধি যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কথাগুলো ছিল এরকম, তুই আমার সাথে এটা কেন করলি? কি দোষ ছিল আমার, যার কারণে তুই আমাকে ঠকালি? কান্না করতে করতে কথাটা বলল। নিধির মুখে তুই বলা শুনে আমি অবাক হয়ে গেলাম। এতদিনের রিলেশনের মধ্যে এই প্রথম নিধি আমাকে তুই করে বলল। তারপর আমি নিধিকে বললাম, কি বলছো নিধি তুমি এগুলো? আমি কেন তোমাকে ঠকাতে যাব? আর তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে আমাকে বলো। একদম ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুবি না। নিধির এরকম আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। সাথে আইমান, সানি, আরশি, সাদিয়া সহ নিধির এরকম আচরণ দেখে সাদিয়া বলল, নিধি তুই এমন বিহেভ করছিস কেন? কি এমন হয়েছে যার জন্য তুই রিয়াদের সাথে তুই তো গাড়ি ব্যবহার করছিস? তুই চুপ থাক। তোদের মতো ঠকবাজ বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। তোদের কথা শুনে আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। নিধি তুই কি পাগল হয়ে গেছিস?
সেই কখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছিস। আরে আমরা এমন কি করলাম যার জন্য তুই আমাদের ঠকবাজ বলছিস? একটু খুলে বল তো। ও এখন কেন বুঝবি? এখন তো জেরো না জানার ফান করবি। নিধি চুপ কর, অনেকক্ষণ ধরে তোর উল্টোপাল্টা কথা শুনতেছি। এত কিছু না বলে আমাদের সবাই কিভাবে তোকে ঠাকালাম এটা ভাববি, একটু বলবি প্লিজ? হ্যাঁ এই দেখ তাহলে। এটা বলে নিধি তার ব্যাগ থেকে একটা কাগজের বান্ডিল ছুঁড়ে মারলো আমার মুখের উপর। তারপর বান্ডিলটা মাটি থেকে হাতে তুলে নিলাম। তারপর নিধিকে বললাম, কি আছে এটাতে? এটা এইভাবে ছুঁড়ে মারলে কেন আমার মুখের উপরে? সেটা নিজের চোখে দেখে নিন। আর আমি কোনো ঠকবাজের চেয়ে ভালো ব্যবহার করতে জানি না। নিধি প্লিজ স্টপ, অনেকক্ষণ ধরে তোমার উল্টা পাল্টা কথাগুলো শুনে যাচ্ছি। আমাকে যা বলার বলতেছো, কিন্তু আমার বন্ধুদের কেন ঠকবাজ বলছো? ওরা কি করেছে? তখন আয়মান বলল, হৃদয় তুই আগে ওই বান্ডিলটাতে কি আছে খুলে দেখ, ওটা দেখলে বুঝতে পারবি ঘটনাটা কি। হ্যাঁ দেখতেছি। তারপর আমি আয়মানের কথা শুনে বান্ডিলটা খুললাম। খুলে যা দেখি তা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এটা তো আসফিয়া আর আমার জড়িয়ে থাকা অবস্থায় একটা ছবি, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন তো আশেপাশে তো নিধি ছিল না। তাহলে কি আসফিয়া আমাকে জড়িয়ে ধরার নাম করে ফাঁসিয়ে দিল? ছবিটা দেখে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আসফিয়ার দিকে তাকিয়ে দেখি মুস্কি মুস্কি শয়তানি হাসতেছে। ছবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আমি চুপ করে আছি দেখে আয়মান আমার হাত থেকে ছবিটা নিয়ে নিল। ছবিটা দেখে আয়মান ও চোখ বড় বড় করে ফেললো। একে একে সবাই ছবিটা দেখে অবাক হয়ে যায়। তারপর আরশি বলল, এটা তো আসফিয়া আর হৃদয় একসাথে জড়িয়ে ধরা অবস্থায় ছবি। এবার বুঝতে পেরেছিস কেন তোদেরকে ঠকবাজ বলছি? আর সাথে তোর এই আদরের বন্ধুকে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আসফিয়ার সাথে তো হৃদয়ের কোনো সম্পর্ক নাই। এতক্ষণ আসফিয়া একটা কথাও বলে নাই। আশির কথা শুনে একা কান্না করতে করতে বলা শুরু করলো, দেখেছেন আপু, এগুলো মিথ্যে কথা বলতেছে। আসলে হৃদয়ের সাথে আমার রিলেশনটা এরা কেউ মেনে নিতে পারেনি, তাই হৃদয়কে ভুলভাল বুঝিয়ে তোমার রিলেশনে করিয়ে দিয়েছে। আপু প্লিজ হৃদয়কে আমার কাছে ফিরিয়ে দাও, আমি হৃদয়কে অনেক ভালোবাসি। নিধিকে উদ্দেশ্য করে বলল। তখন সাদিয়া বলল, আসফিয়া কি বলছো এসব তুমি? আমরা কখন তোমাদের সাথে এরকম করেছি? আর রিয়াদের সাথে আমার কখন রিলেশন ছিল? কি সব আজে বাজে কথা বলছো? আপনারা সবাই আমার থেকে আমার হৃদয়কে কেড়ে নিয়েছেন, এখন কেন এত নাটক করছেন? প্লিজ পায়ে ধরে বলতেছি, আমার হৃদয়কে আমার কাছে ফিরিয়ে দেন, আমি হৃদয়কে অনেক ভালোবাসি। ন্যাকা কান্না করতে করতে বলছে। তখন নিধি বলল, অনেক হয়েছে আসফিয়া, আর নয়। তোমার কাছ থেকে হৃদয়কে আলাদা করতে পারবো না। আমি তোমাকে হৃদয়ের হাতে তুলে দিব, দেখি কে আটকায়। নিধির এই কথাটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তাই নিধিকে বললাম, নিধি তোমার মাথা ঠিক আছে? আসফিয়ার কথা বিশ্বাস করবে না। আসফিয়া চায় না তোমার আমার বিয়ে হোক, তাই এটা ওর ষড়যন্ত্র। আমি একদম ঠিক আছি, তুমি ঠিক নাই। কি দোষ ছিল আমার? আর আসফিয়ার কি দোষ ছিল? কেন তুমি আমাদের ঠকালে? নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি তোমাকে, তার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিলে। তুমি যখন আসফিয়াকে ভালোবাসো, তাহলে কেন আমার পিছন পিছন ঘুরে আমার মনে তোমার জন্য ভালোবাসা জন্মাইছো? নিধি বিশ্বাস করো, আসফিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ এটা ঠিক যে আসফিয়া আমাকে ভালোবাসলে বলে আমি পিছন পিছন ঘুরতো, কিন্তু আমি ওকে ফ্রেন্ড ভাবতাম। ওর সাথে আমার কখনো রিলেশন ছিল না। চুপ করো হৃদয়, অনেক মিথ্যা বলছো। আর না, আসফিয়ার সাথে 2 বছর রিলেশনে থেকেও তুমি আমার সাথে এতদিন মিথ্যা ভালোবাসার নাটক করলে। কেন করলে এমন? আসফিয়া তো অনেক ভালো একটা মেয়ে, কেন বন্ধুদের কথা শুনে ওকে অবহেলা করছো? নিধি বিশ্বাস করো, আসফিয়ার সাথে 2 বছর রিলেশন তো দূরের থাক, ওর সাথে আমি ভালো করে কথা বলি নাই আজ পর্যন্ত। কিভাবে বিশ্বাস করব? নিজের চোখে তো সব দেখলাম। তোমার আর আসফিয়ার প্রেম করার সময় জড়িয়ে ধরা অবস্থার ছবি দেখে কি বিশ্বাস করো যে তোমার সাথে আসফিয়ার কোনো সম্পর্ক নাই? নিধি এসব আসফিয়ার সাজানো নাটক। সেদিন আমি আসফিয়াকে, নিধি আমাকে থামিয়ে দিল। আমি আর কোনো কথা শুনতে চাই না হৃদয়, আমি যা বোঝার বুঝে গেছি। তোমাদের দুজনের মাঝখানে আমি বাধা হয়ে গেছি, তাই আমি তোমাদের লাইফ থেকে চলে যাচ্ছি। নিধি প্লিজ আমার কথাটা একটাবার শোনো প্লিজ। বললাম তো, আমি আর কোনো তোমার মিথ্যাবাদীর কথা শুনতে চাই না। তারপর আমি আসফিয়াকে বললাম, কেন করেছো এসব নাটক তুমি? তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তাইলে কেন আমাদের সম্পর্ক নষ্ট করে দিতে চাইছো তুমি? তুমি তো বললে আমার সারা জীবন বন্ধু হয়ে থাকবো, তাইলে কেন এসব করছো তুমি বলো? হৃদয় কি বলছো এসব তুমি?
আমাদের 2 বছরের রিলেশন, আর তুমি বলছো আমি নাটক করতেছি। হ্যাঁ, আমি বলেছি সারা জীবন বন্ধু হয়ে থাকবো, কারণ তুমি যখন নিধির সাথে কলেজে একসাথে আড্ডা দিতে, পার্কে ঘোরাঘুরি করতে, তখন আমার খুব কষ্ট হতো। নিজের ভালোবাসার মানুষকে অন্যজনের সাথে চোখের সামনে দেখতে কার ভালো লাগে? তাই তোমার আশেপাশে থাকার জন্য শেষে তোমার সাথে বন্ধু হয়ে থাকার কথা বললাম, আর নিধিকে সব সত্যি বলে দিলাম, কারণ আমি জেনে শুনে নিধির সাথে এটা হতে দিতে পারি না। তুমি না হয় আমাকে ঠকিয়েছো, কিন্তু একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ক্ষতি হতে দিতে পারি না। আসফিয়ার কথা শুনে অবাক হয়ে গেলাম। নিধিকে উল্টাপাল্টা কথা বলে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিল। আসফিয়ার নাটক দেখে আমার মাথা গরম হয়ে গেল। তাই ওকে বললাম, অনেকক্ষণ ধরে তোর মিথ্যা নাটক দেখতেছি, তোকে বিশ্বাস করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিছি, কিন্তু তুই বন্ধুত্বের নামে করে আমার সাথে বেইমানি করতেছিস। সেদিন তোকে বিশ্বাস করাই ভুল হয়েছে, আর তার মাসুল আজকে আমাকে দিতে হচ্ছে। কিন্তু আর না, তোকে আজকে আমি মেরেই ফেলবো। এটা বলে আসফিয়াকে মারার জন্য সামনে পা বাড়ালাম। যখনই আসফিয়ার গালে চড় মারার জন্য হাত তুলতে যাব, তখনই নিধি আমার হাত ধরে বাধা দিয়ে আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল। নিধির এরকম আচরণ দেখে আমি অবাক হয়ে যাই। সেদিনই প্রথম নিধি আমার গায়ে হাত তুলে, তাও সবার একটা মেয়ের ভুলভাল কথা শুনে। চড় খাওয়ার পর আমি গালে হাত দিয়ে নিধির দিকে অসহায় চোখে তাকিয়ে আছি। নিধি আবার বলতে শুরু করলো, তোর সাহস কি করে হয় আমার সামনে আসফিয়ার গালে হাত তোলার? তোর লজ্জা করে না একটা মেয়ের উপর হাত তুলতে? লজ্জা থাকবে কোথা থেকে? তোরা তো শুধু মেয়েদের জীবন নিয়ে খেলা করতে জানিস, এইটা ছাড়া আর কিছু করতে পারিস না। বাহ নিধি বাহ, একটা অচেনা মেয়ের মিথ্যা কথা শুনে আমার গায়ের উপর হাত তুললে, এটাই তোমার ভালোবাসা? আসলে তুমি আমাকে কোনো দিনও ভালোবাসোনি। যদি ভালোবাসতে তাইলে আজকে একটা নকল ছবি দেখে আমাকে ভুল বুঝতে না। হ্যাঁ, ভালোবেসেছি নিজের থেকেও বেশি, সেটা আমার হৃদয়কে, যে আমাকে একটা বার দেখার জন্য সারা রাত অপেক্ষা করত। কিন্তু এইটা দেখার পর তখন থেকে সব ভালোবাসা নিমেষে মাটিতে মিশে গেছে। এখন আমি তোমার মতো বেইমান ঠকবাজকে ভালোবাসি না। তুমি ভুল বুঝছো, এসবের পেছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে, যেটা তুমি জানো না। একটাবার আমাকে বলতে দাও, তারপর না হয় তোমার সিদ্ধান্ত নিও। বললাম তো, তোমার একটা কথাও আমি শুনতে চাই না। আমি যা বোঝার বুঝে গেছি, আর এটাও বুঝেছি আসফিয়া আর তোমাদের রিলেশন আছে। আর একটা মেয়ে কতটা ভালোবাসলে তার ভালোবাসার মানুষকে অন্যজনের পাশে সহ্য করতে পারে সেটা আমি জানি। জানো, কারণ আমিও যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। জানো, সবসময় একটা ভয় হতো, সেটা হচ্ছে তোমাকে হারানোর। তোমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারতাম না। কেন জানো? শুধু তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো না বলে। কিন্তু আজকে সেটা সত্যি হয়ে গেল। কথাগুলো বলতে গিয়ে নিধি ডুকরে ডুকরে কেঁদে উঠল। না নিধি, আমি এখনো তোমারই আছি, প্লিজ তুমি কান্না করিও না। আমি এখনো তোমারই আছি, বিশ্বাস করো। এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটা ওর মিথ্যা নাটক। আসফিয়াকে উদ্দেশ্য করে নিধিরকে কাছে যেতে বললাম, হৃদয়, আমাকে ধরার চেষ্টা করবা না। তুমি এখন অন্য কারোর। আমাকে টাচ করার অধিকারটা তুমি কিছুক্ষণ আগে হারিয়ে ফেলেছো। তাই তুমি আসফিয়ার সাথে সুখী হও। না, এটা কখনো সম্ভব না, কারণ আমি আসফিয়াকে না তোমাকে ভালোবাসি। কথার মাঝখানে আসফিয়া বলে উঠল, নিধি, হৃদয় যখন তোমার সাথে থাকতে চাইছে, তখন আমি তোমাদের মধ্যে থেকে চলে যাচ্ছি। তোমরা সুখী হও। আমি না হয় হৃদয়ের সুখের জন্য আমার ভালোবাসা বিসর্জন দিলাম। দেখলে হৃদয়, এইটাই সত্যিকারের ভালোবাসা। তোমার সুখের জন্য নিজের ভালোবাসা কোরবানি দিয়ে তোমাকে আমার হাতে তুলে দিতে চাচ্ছে। কিন্তু আমি আসফিয়াকে কাঁদিয়ে তোমাকে চাই না। তোমরা সুখী হও, এইটাই আমি চাই। ভালো থেকো, আসি। না নিধি, এটা কোনো ভালোবাসা না, এটা ওর মিথ্যা সাজানো নাটক, যেটা ও করে তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে চাইতেছে। সেটা কেন তুমি বুঝতেছো না? কেন নাটক ও না, তুমি করছো হৃদয়। একটা মেয়ের সাথে 2 বছর ধরে ভালোবেসে আর বলতেছো আসফিয়া নাটক করতেছে। প্লিজ, হাত জোর করছি, তুমি নাটক বন্ধ করো, ওর সাথে সুখী হও। আর একটা অনুরোধ, আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করেছো, ঠকিয়েছো। ঠিক আর কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করিও না। আর তোমরা কেমন বন্ধু? তোমাদের ভালো লেগেছে বলে একটা মেয়ের জীবন নষ্ট করে দিবে? বাহ বাহ, তোমাদের মতো বন্ধু থাকলে আর কোনো মেয়ের ভালোবাসা সফল হবে না। আমাকে সবাই মিলে ঠকিয়েছো, ভালো কথা, খুশি হয়েছো, কিন্তু আসফিয়ার ভালোবাসাকে নষ্ট করো না, এটা আমার অনুরোধ। ভালো থেকো সবাই। কথাটা শুনে মাথায় রাগ উঠে গেল।
আমাকে যা বলার বলুক, তাতে আমার সমস্যা নাই, কিন্তু আমার বন্ধুদের কেউ অপমান করলে সেটা আমি সহ্য করব না। তাই নিধিকে বললাম, নিধি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বন্ধুদের কিছুই বলবে না, তাইলে কিন্তু আমি সেরে কথা বলবো না। বাহ, ঠকবাজ বন্ধুদের জন্য দেখতেছি টান আছে। হওয়ারই তো কথা, সবাই তো এক ঘাটের মাঝি। ওই চুপ কর, অনেকক্ষণ ধরে তোর আজে বাজে কথা শুনতেছি। এখন কি তুই রিলেশন ভেঙে দিবি? ঠিক আছে যা, আমি নিজেই বলতেছি, তোর সাথে আজ থেকে এই মুহূর্তে সব সম্পর্ক শেষ। এখন তুই যেখানে খুশি চলে যা। আমার কাছে এই বেঈমান বন্ধুরাই সব কিছু, যারা আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। তোর মতন না, তুই মেয়েটার মিথ্যা নাটক দেখে আজকে আমাদের অপমান করলি। আমি তোমাকে বলছি, একদিন এই দিনটার জন্য তোমাকে আফসোস করতে হবে, যখন সত্যিটা জানতে পারবে। আর আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব। এখন যা আমার চোখের সামনে থেকে। তখন আরশি বলল, হৃদয়, তুই নিধির সাথে এইরকম বিহেভ কেন করছিস? নিধি হয়তো বুঝতে পারছে না আসল ঘটনাটা, তাই বলে তুই নিধির সাথে এইরকম বিহেভ করবি? হৃদয়, এখন মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবে। মাথা ঠিক কিভাবে ঠান্ডা করব? দেখ না, আমাদের কারো কথাই বিশ্বাস করছে না, আর আসফিয়ার নাটক দেখে বিশ্বাস করতেছে। এটাই তার ভালোবাসা? এতদিন এই চিনল আমাকে? আমি বুঝতে পারছি আরশি, আমাকে নতুন করে বোঝাতে হবে না। ভালো থাকিস তোরা সবাই। তা না বলে নিধি দৌড়ে কান্না করতে করতে চলে গেল। আমি পিছন থেকে নিধি নিধি বলে চিৎকার করতেছি, কিন্তু নিধি শুনেও থামলো না। আমার বন্ধুরা অনেক বলেছে থামতে, কিন্তু নিধি একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি। আজকে আমার সবকিছু শেষ হয়ে গেল। শুধুমাত্র আসফিয়াকে বিশ্বাস করে বন্ধু ভেবে জড়িয়ে ধরাটা। তারপর মাটিতে ধপাস করে বসে পড়লাম। আমার এইভাবে ভেঙে পড়তে দেখে আসফিয়া বলে উঠল, কি মিস্টার হৃদয়, কেমন দিলাম? বললাম না আমাকে চড় মারার ফল তোমাকে ভোগ করতে হবে। তোমাকে আর নিধিকে অন্যভাবে আলাদা করতে পারতাম না, তাই আমার এক বন্ধুর সাহায্যে তোমার সাথে বন্ধুত্বের নাম করে জড়িয়ে ধরে ছবি তুলে ব্যবস্থা করলাম। আর তুমি আমার সেই ফাঁদে পা দিলে, আর আমার কাজটাও সহজ হয়ে গেল। আমি জিতে গেলাম। প্রথমবার ভেবেছিলাম তোমাদের আলাদা করতে পারবো না, তোমাদের লাভ স্টোরির বিশ্বাস দেখে। তবুও আমার কপাল ভালো, আমার কাজটা হয়ে গেল, তোমাদের আলাদা করে দিতে পারলাম। এখন কি করবে মিস্টার হৃদয়? কেন করলে এমনটা তুমি? কি লাভ হলো এটা করে? তোমাকে তো আমি বিশ্বাস করে বন্ধু হলাম, কিন্তু তুমি কেন এমনটা করলে? বললাম না তোমাকে, আমি না পেলে কাউকে পেতে দেব না। যে জায়গায় আমি তোমার পেছনে 2 বছর ঘুরে তোমাকে পাইনি, তাহলে ওই নিধি তোমাকে কেন পাবে, তাও আমার চোখের সামনে? এটা আমি হতে দিতে পারি না। তুমি কি মনে করেছো নিধিকে আমার থেকে আলাদা করে তুমি আমাকে পাবে? তা কখনো হবে না। আমি মরে গেলেও তোকে ভালোবাসবো না। সেটা এখন না করলেও চলবে, কারণ নিধির মনে যে বিষ ঢেলেছি মনে হয় না তোমরা আবার এক হতে পারবে। সেটা সময় বলে দেবে। আমার কপালে যদি নিধি থাকে তাহলে অবশ্যই আমি নিধিকে পাবো। আর তোর মতো মেয়েরা আর যাই পারো কাউকে ভালোবাসতে পারে না। একদিন দেখবি এর প্রতিদান তোকে দিতে হবে, দেখিস। ওই তোর লেকচার এখন তোর কাছে রাখ। অনেক নাটক করতে হয়েছে তোদের আলাদা করতে, এখন আর কোনো লেকচার শুনতে চাই না। তুই এখানে দেবদাস হয়ে বসে থাক। এখন আমি বন্ধুদের পার্টি দিব, কারণ আজকে আমি অনেক খুশি, কারণ তোদের আলাদা করে আমার প্রতিশোধী নিলাম। এখন বাই। আসফিয়ার ন্যাকা কথা শুনে সহ্য করতে পারলাম না। ওকে মারার জন্য উঠতে যাব, তখন বন্ধুরা আমাকে ধরে ফেললো, আর আসফিয়ার ঠোঁটে শয়তানি হাসি দিয়ে চলে গেল। আসফিয়া চলে যাওয়ার পর আয়মান বলে উঠল, হৃদয় কি হচ্ছে এসব? আর আফসিয়ার কথা তো আমরা কিছুই বুঝলাম না, একটু খুলে বল। হৃদয়, কি হয়েছে আমাদের সবকিছু খুলে বল, তারপর বুঝতে পারবো। তারপর আমি সবাইকে আসফিয়ার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে আমরা সবাই নিজের কানকেও বিশ্বাস করতে পারতেছে না। সবকিছু শোনার পর আয়মান বলল, এত কিছু হয়ে গেল আর আমরা কিছু জানি না। তুই মেয়েটাকে জড়িয়ে ধরতে গেলি কেন? এখন বুঝতে এলাম। নিধিকে কিভাবে বুঝাবি এটা যে আসফিয়ার সব নাটক করতেছে? সেটাই তো সমস্যা। নিধি তো আমার কোনো কথাই শুনতে চাইতেছে না। তোকে ভেঙে পড়লে চলবে না, নিধিকে একটু বোঝাতে হবে। এখন তুই বাসায় যা, একটু রেস্ট কর, পরে সব দেখা হয়ে যাবে। হ্যাঁ। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা ওয়াশরুমে চলে গেলাম। তারপর শাওয়ার সেরে 1 ঘন্টা কান্না করলাম। কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলাম। তারপর বের হয়ে রুমে শুয়ে পড়লাম। নিধিকে ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করতেছে না। অনেকবার ফোন দিলাম, কিন্তু একটা 12 ফোনটা রিসিভ করলো না। তারপর আমি আর ফোন দিলাম না। পরদিন সকালে তাড়াতাড়ি কলেজে চলে আসলাম। এসে নিধির জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও নিধি আসলো না। তাই মন খারাপ করে বাসায় চলে আসলাম। এভাবে কেটে গেল 7 দিন। এই 7 দিনে নিধির সাথে একটা কথাও হয়নি, আর নিধির ফোনটাও বন্ধ। 8ম দিনে নিধি কলেজে আসলো। আমি তখন আইমানদের সাথে মাঠে বসেছিলাম।
নিধিকে দেখা মাত্র নিধির কাছে গেলাম, তারপর বললাম, নিধি তুমি এতদিন কলেজে আসো নাই কেন, আর তোমার ফোনটা বন্ধ কেন? সেটা আপনাকে বলতে যাব কেন? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। কি বলছো নিধি এসব তুমি? প্লিজ, ওই দিনের সবকিছু মিথ্যা, একটা বার আমার কথা শোনো। আমি আপনার কথা শুনতে চাই না, প্লিজ আমাকে বিরক্ত করবেন না, তা না হলে আমি প্রিন্সিপাল স্যারকে বলতে বাধ্য হব। নিধির কথা শুনে আমার মুখ থেকে একটা কথাও বের হলো না। এটা বলে নিধি চলে গেল, আর আমার বন্ধুরা সবাই আমাকে বুঝিয়ে ক্লাসে নিয়ে আসলো। তারপর ক্লাস শেষ করে আবারও নিধির জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু নিধি আমার কথা না শুনে সোজা বাসায় চলে গেল। এইভাবে নিধিকে বোঝাতে বোঝাতে কেটে গেল আরো 1 মাস, কিন্তু নিধিকে তখনও আমি বোঝাতে পারিনি। এই 1 মাস নিধিকে অনেকভাবে বোঝাতে চাইছি, কিন্তু নিধি আমার কোনো কথা শুনতে চাইতো না। রাতের বেলা তার বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম প্রতিদিন, এমনকি অনেক সময় বৃষ্টিও হতো, তবুও একবার নিধিকে বোঝাতে পারলাম না। এদিকে আমাদের দুজনের ফ্যামিলি জেনে গেছে আমার নিধির ঘটনা। তারা শুনে কেউ বিশ্বাসই করতেছে না যে আমি এরকম একটা কাজ করব। নিধির সাথে আমার শুধু একবার দেখা হয়, সেটাই আমার নিধির শেষ দেখা। সেদিন নিধি আমাকে বলেছিল যে আর কখনো যদি আমি নিধির সামনে বা কথা বলার চেষ্টা করি তাহলে নিধি সুসাইড করবে। তাই আমি নিধির কথা রাখলাম, চলে আসলাম একেবারে নিধির জীবন থেকে। সেদিন বন্ধুদের সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম কলেজে থেকে একবারের জন্য, আর সবাই অনেক অনুরোধ করেছে এটা না করার জন্য, কিন্তু আমি ওদের কোনো কথাই শুনিনি, শুধুমাত্র নিধির কথাটা রাখার জন্য। তারপর আমি আমার নানুর বাসায় চলে যাই, আর ওইখান থেকেই লেখাপড়া শেষ করলাম। তারপর ওখানে আসা, এটাই ছিল নিধির আর আমার লাভ স্টোরি। কথাগুলো বলতে গিয়ে দু চোখের পাতা ভিজে গেল। তারপর চোখ মুছে সবার দিকে তাকালাম, তাকিয়ে দেখি সবাই মনোযোগ সহকারে শুনছিল। আর নীলার চোখের কিছুটা পানি দেখলাম। হয়তো নীলা আমাকে এই কয়দিনই ভালোবেসে ফেলেছে, সেটা আমি ওর চেহারা দেখেই বুঝতে পেরেছি। এখন আমার মুখে নিধির সাথে ঘটে যাওয়া সবকিছু শোনা হয়তো মন খারাপ হয়ে গেল। কথাগুলো শেষ করে সবাই কিছুক্ষণ চুপ করে আছে, কারো মুখে কোনো কথা নাই। তারপর নীরবতা ভেঙে আবির ভাই বলে উঠল, এতটা ভালোবাসো তুমি ম্যামকে, আর ম্যাম সেটা বুঝতে পারলো না? তখন আসিফ ভাই বলল, ম্যাম কি তোমাকে কোনো রকম ভালোবাসতো? একটা অচেনা মেয়ের কথা বিশ্বাস করে ফেললে। একটা রিলেশনে বিশ্বাস জিনিসটা খুব জরুরি, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে ম্যাম তোমাকে কখনো বিশ্বাসই করতে পারেন নাই। আসলে তা না আসিফ ভাই, নিধি আমাকে অনেক ভালোবাসতো আর বিশ্বাস করত, আর ওই পরিস্থিতিতে নিধির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও এরকমটাই করত। কারণ কোনো মেয়ে চায় না তার ভালোবাসার মানুষের ভাগ অন্য কাউকে দিতে। হয়তো নিধিও সেটা মানতে পারে নাই। তা অবশ্যই ঠিক, কিন্তু ম্যাডামের উচিত ছিল বিষয়টা খতিয়ে দেখার। হ্যাঁ, আমার দুঃখটাই সেখানে। নিধি একটা বার আমার কথাগুলো শুনতো, তাইলে আজকে আমাদের এত দূর আসতে হতো না। তখন নীলা বলল, আচ্ছা হৃদয়, বাদ দাও এই বিষয়টা। এখন কি করবে ভাবছো? এখানে চাকরি করলে তো ম্যাডামের অত্যাচার সহ্য করতে হবে প্রতিদিন। আপাতত আর কিছুদিন এইখানে থাকবো, তারপর চাকরিটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চাকরি করব। তোমাকে অনেক মিস করবো হৃদয়, কিন্তু আমি তোমাকে এখন চাকরিটা করতে অনুরোধ করছি না, কারণ এখানে থাকলে তোমাকে অনেক অপমান অত্যাচার সহ্য করতে হবে। তাই আমি তোমার অনুরোধ রাখবো না, শুধু এতটুকু চাইবো কখনো যদি আমাকে বড় ভাই বা বন্ধু মনে করো তাহলে যোগাযোগ করিও। আসিফ ভাই এগুলা কি বলতেছেন? আপনাদের আমি বড় ভাইয়ের মতো মনে করি, আর এখান থেকে চলে গেলে কি হবে? তোমাদের সাথে তো মাঝে মাঝে দেখা করব। হ্যাঁ তাই করবে, আবার এখান থেকে চলে গিয়ে ভুলে যেও না। আরে না, এরকম হবে না। অনেক তো কথা হলো, এখন আমাদের কাজ করা উচিত, না হলে ম্যাডাম এসে দেখে ফেলবে, বকা দিবে। এখন মাথা গরম আছে। তারপর সবাই চলে গেল যার যার ডেস্কে। সবাই চলে যাওয়ার পর আমি কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোনো রকমে কাজে মন বসাতে পারতেছি না। তারপর অনেক কষ্টে কাজে মন দিয়ে দিনটা পার করলাম। অফিস শেষ করে বাসায় এসে শুয়ে পড়লাম, আর অফিসের নিধির কথাগুলো ভাবতে চোখে পানি চলে আসলো। রাতে ইচ্ছে না থাকা সত্ত্বেও মা বাবার জোরাজোরিতে খেতে হলো। পরদিন সকালবেলায় অফিসে এসে ডেস্কে বসে পড়লাম, এসে মন দিয়ে কাজ করতে লাগলাম। প্রতিদিনের মতো আজকেও নীলা এসে গল্প করে গেল। অনেকক্ষণ চলে গেল কাজ করতে করতে। কাজ করতেছিলাম, এমন সময় পিয়ন চাচা এসে বলল, স্যার আপনাকে ম্যাডাম তার কেবিনে যাইতে বলছে এখনই। কালকে তো অনেক অপমান করলো, আজকে আবার কি জন্য ডাকতেছে নিধি? এখন আমি ওর সামনে যাব কি করে, এসব ভাবতে লাগলাম। চাচা তুমি যাও, আমি এখনই যাচ্ছি। তারপর পিয়ন চাচা চলে গেল, আর বসে থেকে উঠে নিধির কেবিনের দিকে রওনা দিলাম। তারপর সোজা রুমের ভিতরে ঢুকে গেলাম। তখন নিধি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। তারপর নিধির সামনে গিয়ে বসলাম। ম্যাম, আমাকে কি ডেকেছেন?
আমার কথা শুনে নিধি চোখ খুলল, তারপর সোজা হয়ে বসে পড়ল। হ্যাঁ দেখেছি। জি বলেন। আসলে আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসেন। নিধি কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল। কি বলছে নিধি এসব? কফি বানিয়ে নিয়ে আসবো মানে আমি তা কখনো কফি বানাই নাই, তাইলে কি করে বানাবো? কি বলছেন ম্যাডাম এগুলা? আমি কিভাবে কফি বানিয়ে আনবো? এখানে অবাক হওয়ার কি আছে? আপনি কফি বানিয়ে নিয়ে আসবেন, এটার মানের আবার কি আছে? কিন্তু আমি তো কফি বানাতে পারি না, তাইলে কিভাবে বানাবো? আর এখানে পিয়ন চাচা আছে, ওনাকে তো বললেই হয়। তো কি হয়েছে? আমি আপনাকে করতে বলেছি, আপনি নিয়ে আসবেন। আমি এটা পারবো না ম্যাম। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনাকে নিয়ে আসতে বলছি, আপনি নিয়ে আসবেন, আর কোনো কথা শুনতে চাই না। ব্যাস, এখন তাড়াতাড়ি কফি বানিয়ে নিয়ে আসেন। তারপর আর কোনো উপায় না পেয়ে কফি বানাতে চলে গেলাম। জানি নিধিকে এখন শত করে বোঝালেও বুঝবে না, কারণ নিধি যেটা একবার বলবে সেটাই করতে হবে। এগুলো ভাবতে ভাবতে কফি বানাতে চলে আসলাম। কফি বানাতে এসে হলো আর এক ঝামেলা, কি দিব না দিব সেটাই কোনো মতে বুঝতে পারতেছি না। এখানে কেউ নাই যে সাহায্য চাইবো, তবুও কোনো রকমভাবে কষ্ট করে বানালাম। দেরি হলে আবার নিধির ঝাড়ি শুনতে হবে। কফিটা বানিয়ে নিধির কেবিনের দিকে পা বাড়ালাম। তারপর নিধির রুমে ঢুকে এসে নিধিকে বললাম, ম্যাম এই নেন আপনার কফি। এতক্ষণ লাগে সামান্য একটা কফি বানাতে? কি করতেছিলেন ওখানে? আসলে ম্যাম কখনো কফি বানাই নাই তো, তাই একটু দেরি হলো। বেশি কথা না বলে কফিটা দেন, মাথায় প্রচন্ড ব্যথা করতেছে। হ্যাঁ এই নেন। এটা বলে নিধির কাছে কফির কাপটা বাড়িয়ে দিলাম। নিধি কফিটা আমার হাত থেকে নিয়ে কফির কাপে চুমুক দিল। দেওয়ার পরপর কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর নিধি আমাকে বলল, বাহ বাহ মিস্টার হৃদয়, আপনি তো খুব ভালো কফি করতে পারেন, তার জন্য আপনাকে তো কিছু উপহার দিতে হয়। নিধির কথা শুনে মন থেকে সব ভয় দূর হয়ে গেল। এতক্ষণে একটি ভয় ছিলাম যে কফিটা কেমন হলো, এখন একটু শান্তি পেলাম। নিধিকে বললাম, ধন্যবাদ, আমার কিছুই চাই না, আপনার ভালো লাগছে তাতে আমিও অনেক খুশি। এখানে আসার পর থেকে নিধি এই প্রথম হাসি দিয়ে ভালো করে আমার সাথে কথা বলল। তা কি করে হয়? আপনি আমার জন্য এত কষ্ট করে কফি বানিয়ে আনলেন, আপনাকে যদি কিছু না দেই তাহলে তো আমি নিজের কাছে ছোট হয়ে যাব। না ম্যাম, আমার কিচ্ছু লাগবে না, আমার কাজ তো এটাই। না, আপনাকে কিছু তো দিতে হয়। আপনার হাতটা একটু বাড়ান, আপনাকে এমন একটা উপহার দিব যেটা আপনি সারা জীবন মনে রাখবেন। আরে দেন না। নিধি কি এমন উপহার দিবে যেটা আমি সারা জীবন মনে রাখবো? নিধি আবার কিছু বলতে চাইতেছে নাকি? না, নিধিকে দেখে তো মনে হচ্ছে না উল্টাপাল্টা কিছু করবে, হয়তো খুশি হয়ে দিতে চাইতেছে। মনে মনে বললাম। তারপর নিধির দিকে হাতটা বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে নিধি আমার হাতটা টান দিয়ে কফির কাপের ভিতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার সাথে আমি চিৎকার দিয়ে উঠলাম, কারণ কফিটা তখনও অনেক গরম ছিল। আমি চিৎকার করে নিধিকে বললাম, নিধি আমার হাতটা ছাড়ো, আমার হাত পুড়ে যাচ্ছে, প্লিজ নিধি হাতটা ছাড়ো। তুই কি মনে করেছিস তোর মতো বেইমানের হাতে বানানো কফি আমি খাবো? আরে বোকা, কালকে তুই আমার শরীরে হাত দিছিস সবার সামনে, আমার ইজ্জতের উপর হাত, এইটাই তোর শাস্তি। তুই কি মনে করেছিস তোকে কালকে চড় মেরে আমি সব কিছু ভুলে গেছি? না, কখনো না। নিধি আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। তোকে বিশ্বাস করব? একবার বিশ্বাস করে আমি অনেক ভুল করেছি। তোকে ভালোবেসে আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখনো প্রতিটা রাতে আমার চোখে জল পড়ে শুধু তোর দেওয়া কষ্টের জন্য। কেন করলি আমার সাথে এমনটা? আমাকে কেন ঠকালি, যার জন্য আমাকে আজও কষ্ট পেতে হচ্ছে? নিধি আমি তোমাকে ঠকাইনি, তুমি নিজে ভুল বুঝে কষ্ট পাচ্ছ। তুই আবার মিথ্যা বলছিস। তোর মতো নোংরা চরিত্রের মানুষদের আমি আমার অফিসে রাখি না। তোকে শুধু রেখেছি আমার মনের কষ্টের জ্বালা মেটানোর জন্য। তোকে কষ্ট দিলে আমার মনে শান্তি লাগে। নিধি এইবার ছাড়ো, তোমার মনের জ্বালা তো এখন মিটে গেল, প্লিজ। আমি সহ্য করতে পারতেছি না, হাতে প্রচন্ড যন্ত্রণা করতেছে। না, এখনো মিটে নাই। যতদিন না তোকে উচিত শিক্ষা দিচ্ছে ততদিন আমার মন শান্ত হবে না। তোমার পায়ে পড়ি প্লিজ, এবার হাতটা ছাড়ো। এবার নিধি আমার হাতটা ছেড়ে দিল। আমি ছাড়া পাওয়ার সাথে সাথে নিধির কেবিন থেকে বেসিংয়ে গিয়ে পানি ছেড়ে দিলাম হাতের উপর। অনেকক্ষণ হাতটা কাপের ভিতরে থাকায় হাত পুড়ের সাথে সাথে হাতে ফোসকা পড়ে গেছে। পানি দেওয়ার পর নিধিকে কিছু না বলে হাত নাড়তে নাড়তে নিধির কেবিন ত্যাগ করলাম। তারপর নিজের ডেস্কে এসে হাতে ফু দিতে লাগলাম। এটা নীলা খেয়াল করলো। খেয়াল করা মাত্র দৌড়ে আমার কাছে এসে বলল, কি হয়েছে তোমার হাতে হৃদয়? নীলা এসেছে, এটা আমি খেয়াল করে নাই। যখন নীলার কথা শুনলাম তখন হাতটা তাড়াতাড়ি করে পিছনে লুকিয়ে ফেললাম।
নীলার কথার উত্তর দিয়ে বললাম, কই না তো কিছুই হয়নি, আমার আবার কি হবে, আমার হাতটা তো ঠিক আছে। তাহলে হাতে এতক্ষণ ফুঁড়িয়ে দিয়ে হাত নাড়তেছো কেন? আরে এমনি হাত ঘেমে গেছে তো তাই একটু ফু দিচ্ছি, কারণ এখন কলম হাতে নিলে লিখতে অসুবিধা হবে তাই। তা যদি হয় তাহলে তুমি হাতটা পিছনে লুকিয়ে ফেললে কেন? দেখি হাতটা সামনে নিয়ে আসো, আমি দেখবো। কই লুকাচ্ছি, আমার কিছুই হয়নি, তুমি গিয়ে তোমার কাজ করো, ম্যাম দেখলে আবার সমস্যা হবে। আমি আগে তোমার হাত দেখবো, তারপর যাব। তারপর নীলা আমার হাতটা জোর করে সামনে নিয়ে আসলো, আর আমার হাত পুরো অংশ দেখে নীলা অবাক হয়ে যায় আর আমার দিকে তাকায়। তখন আমি মাথা নিচু করে ফেলি। তখন নীলা আমাকে জিজ্ঞেস করলো, হৃদয়, তোমার হাতে এই অবস্থা হলো কি করে? হাতটা তো অনেক পুড়ে গেছে, কে করলো কাজটা? ম্যাম আমার হাতটা কফির কাপে ঢুকিয়ে দিয়ে কফি গরম থাকায় হাতটা এইভাবে পুড়ে গেল। কিন্তু ম্যাম এরকম করলো কেন? তুমি আবার কি করলে? ম্যাম তোমার হাতে এই অবস্থা করলো কালকের ঘটনার জন্য। কি? কিন্তু কালকে তো সবার সামনে সেটার জন্য অপমান করলো, তাহলে আজকে কেন আবার এরকম করলো? জানি না। এখন বেশি কথা বলার সময় নাই, চলো তোমার হাতে ওষুধ লাগাতে হবে। আমি ঠিক আছি, কিছু করতে হবে না, তুমি এখন যাও, আমি বাসায় যাওয়ার সময় করে নিব। আর একটা কথাও শুনতে চাই না, তোমাকে যা বলছি তাই করো। এখন আমার সাথে চলো, পরে হাতের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। নীলা, তুমি কেন আমার জন্য শুধু শুধু এত কষ্ট করতেছো? ম্যাম জানতে পারলে তোমার চাকরিটা চলে যাবে, আমি চাই না তোমার চাকরিটা যে হারাও, আমি এইটুকু কষ্ট সহ্য করতে পারবো। চাকরি গেলে যাক, তুমি এখন চলো আমার সাথে। এই বলে নীলা আমার হাত ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে গেল। তারপর ফার্স্ট এইড বক্স খুলে মলম নিয়ে আমার হাতে লাগিয়ে দিচ্ছে। তখন হাত থেকে অনেক যন্ত্রণা করছিল, তবুও সব মুখ বুজে সহ্য করতেছিলাম। নীলার আমার হাতে মলম লাগাচ্ছে আর আমি চোখ বন্ধ করে আছি। যখন চোখ খুললাম তখন নীলার চোখে পানি দেখলাম, সেটা আমার কাছে খারাপ লাগলো। তাই নীলাকে বললাম, নীলা তোমার চোখে জল কেন? নীলা কথাটা শোনা মাত্র তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললো আর বলল, কই আমার চোখে পানি আসবে কোত্থেকে? আমি স্পষ্ট দেখতে পেলাম তোমার চোখে পানি, কি হয়েছে বলো? আরে তুমি ভুল দেখেছো, আসলে চোখে কি যেন পড়েছে তাই পানি চলে আসলো। আমি জানি নীলা আমাকে ভালোবাসে, আর নিধি আমার এই অবস্থা করেছে এইটা দেখে নীলার কষ্ট লাগলো। তাই নীলার চোখে জল দেখতে পেলাম, কারণ কাউকে মন থেকে ভালোবাসতে তার কোনো কিছু হলে তখন নিজের ভিতরে কষ্ট লাগে। নীলারও তেমন কষ্ট লাগতেছে। এই কয়দিনে মেয়েটা আমাকে অনেক ভালোবেসে ফেলেছে। একসাথে থাকতে থাকতে এইসব আমি মনে মনে ভাবছি। ততক্ষণে নীলার কাজ শেষ। তারপর নীলাকে বললাম, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আমি জানি নীলা তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি চাইলেও তোমাকে গ্রহণ করতে পারবো না, কারণ নিধিকে আমি এখনো ভালোবাসি। তাই তো নিধির সব অত্যাচার মুখ বুঝে সহ্য করতেছি, কারণ আমি নিধিকে এখনো বোঝাতে চাই যে নিধি আমাকে ঠকায়নি। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, নিধি আজ পর্যন্ত এখনো আমার সাথে কথা বলেনি। তাই তোমাকে বলছি, আমার চিন্তা বাদ দিয়ে তুমি তোমার কাজে মন দাও, কারণ নিধি তোমাকে আমার সাথে কথা বললে সহ্য করতে পারে না। তোমার চাকরিটা দরকার, তাই তুমি আমার থেকে দূরে থাকিও। আমার কথা শুনে নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি, কিন্তু অফিসে জয়েন করার কিছুদিন পর থেকে তোমার সাথে কথা বলতে বলতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তাই তো ম্যাডামের শত বকা শোনার পরেও তোমার সাথে কথা বলি, কিন্তু ম্যাডাম তোমার সাথে যে রকম আচরণ করে সেটা দেখে আমার খারাপ লাগে। কিন্তু যেদিন জানতে পারলাম ম্যাডাম আর তোমার রিলেশন ছিল আর তুমি এখনও ম্যাডামকে ভালোবাসো, সেদিন অনেক কষ্ট পেয়েছি। আর সেদিনই মনকে বোঝালাম প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, আর আমি তোমাকে কখনো পাবো না, কারণ তোমার মনে এখনও নিধি ম্যাডামের জন্য ভালোবাসা রয়েছে। আর কতটা ভালোবাসলে একটা ভালোবাসার মানুষের দেওয়া আঘাত সহ্য করতে পারে, হয়তো এটা সত্যিকারের ভালোবাসা। আমি চাই না তোমাকে আমার জীবনের সাথে জড়াতে, তোমার জীবনে আরো ভালো কেউ আসবে। আমার একটা কথা রাখবে? বন্ধু হিসেবে অনুরোধ করব, যদি কখনো বন্ধু মনে করো তাহলে কথাটা রাখবে। হ্যাঁ, তুমি যা অনুরোধ করবে তাই রাখবো। তুমি এই চাকরিটা ছেড়ে এখান থেকে চলে যাও। কেন? কারণ নিধি ম্যাডাম করা তোমার অত্যাচার আমি সহ্য করতে পারবো না, কারণ তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুমি এখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় চাকরি করো, আর তোমার সাথে আমার প্রতিদিন কথা হবে, দেখাও হবে, এটা আমার অনুরোধ, প্লিজ। একসময় নিধিও আমাকে এই কথাই বলতো যে আমার কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু আজ নিধি নিজের হাতে কষ্ট দিয়ে শান্তি পাচ্ছে। জীবনের দ্বিতীয়বার কথাবার শুনলাম।
আমিও এটাই ভাবছি, এখান থেকে চলে যাব আর নিধিকে ভুলে যাব। হয়তো মন থেকে ভুলতে পারবো না, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। নিধির জন্য আর বসে থেকে লাভ নাই, কারণ নিধি আর কখনো আমাকে ভালোবাসবে না। নিধির সামনে না থাকলে আমি খুশিতে থাকতে পারবে, এসব ভাবতেছি। তারপর নীলাকে বললাম, হ্যাঁ কয়েকদিন পরে সে রিজেন্ট লেটার নিয়ে যাব। তুমি এটা মনে করিও না যে তোমাকে পাবো না বলে তোমাকে এখান থেকে চলে যেতে বলছি। আর একটাই কারণ, নিধি ম্যাডাম তোমাকে এভাবে অত্যাচার করে, সেটা আমার খারাপ লাগে, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। দোয়া করি নিধি ম্যাম যেন তার ভুলটা বুঝতে পারি, আমি এটাই চাই। নীলা প্লিজ কান্না করিও না, তুমি যা বলবে তাই করব, তবু তুমি কষ্ট পেও না। হ্যাঁ, এখন তোমাকে ঔষধ লাগিয়ে দিচ্ছি, এখন তুমি বাসায় যাও, আর যাওয়ার সময় ওষুধ কিনে নিও, না হলে আবার রাতে ব্যথার কারণে জ্বর চলে আসতে পারে। আচ্ছা, আমি সন্ধ্যায় যাওয়ার সময় কিনে নিব। এখন চলো কাজ করতে হবে, না হলে নিধি জানতে পারলে আবার আমাকে আর তোমাকে একসাথে দেখলে ঝামেলা করতে পারে। না হৃদয়, তোমার এখন কাজ করতে হবে না, এই হাত নিয়ে কাজ করতে পারবে না, তুমি এখন বাসায় চলে যাও। আমি পারবো কাজ করতে, এক হাতে সমস্যা আছে, অন্য হাতে তো নেই। আর নিধিকে না বলে চলে যাওয়া কি ঠিক হবে? আমি বরং নিধিকে বলে বাসায় চলে যাই। না, ম্যাডামকে বলতে হবে না, আমি বলবো। আর তুমি তো কয়েকদিন পর চাকরিটা ছেড়ে দেবে, তাহলে এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো কেন, তবু বলে গেলে ভালো হয়। হৃদয়, আমি যা বলছি তাই করো, এখন সোজা বাসায় চলে যাও। যেদিন আসবে সেদিন একেবারে রিজাইন লেটার নিয়ে আসবে, এটা আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। তুমিও ভালো থেকো, আর সাবধানে যেও। আসি, বাই। নীলাকে বিদায় দিয়ে সোজা বিয়ের দিকে রওনা দিলাম। আপনারা কি মনে করছেন আমি নীলার কথা মতো চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি? তা না, আমি অনেক আগে এটা ঠিক করে রাখছি। এখন নিধির অফিস থেকে বের হয়ে অন্য জায়গায় চাকরি করব। চাকরি খুঁজতে একটু সময় লাগবে, কিন্তু সমস্যা নাই, এতদিনে কিছু টাকা জমিয়ে রাখছিলাম মাসের শেষে, তাই চিন্তার কোনো কারণ নাই। অন্যদিকে নীলা আমি আসার পর ভাবতেছে, আই এম সরি হৃদয়, তোমাকে চোখের সামনে দূরে সরিয়ে দিলাম, কারণ এইখানে থাকলে নিধি ম্যাডামের অত্যাচারে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি না হয় তোমাকে পেলাম না, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। এসব ভাবতে ভাবতে নীলার চোখে অঝরে পানি পড়তেছে। তারপর নীলা চোখে মুখে পানিতে ডেস্কে বসে কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরে নিধি তার কেবিন থেকে বের হয়ে আমাকে খুঁজতে লাগলো। আমাকে দেখতে না পেয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা কেউ হৃদয়কে দেখছো? কোথায় গেছে কাজ রেখে? নিধির কথা শুনে কেউ কোনো উত্তর দিল না, আর নীলা সেদিকে খেয়াল না দিয়ে কাজে মন দিল। কেউ কোনো কথা বলছে না দেখে নিধির মাথায় রাগ উঠে যায়, তাই চিৎকার করে বলে, তোমরা সবাই চুপ করে আছো কেন? সবাই বোবা নাকি? আমি কিছু জিজ্ঞেস করছি, কেউ কোনো কথা বলছো না কেন? এবার আবির ভাই বলে উঠল, ম্যাম হৃদয়কে অনেকক্ষণ ধরে দেখতে পারছে না, আমরা কেউ খেয়াল করি নাই। এতগুলো মানুষের মধ্যে কেউ হৃদয় কোথায় সেটা জানে না? কি করেন অফিসে বসে? আসলে আমরা কাজে মন দিয়েছিলাম, তাই কেউ হৃদয় কোথায় গেছে এটা খেয়াল করি নাই। কেউ জানেন না কোথায় গেছে? সবাই একসাথে বলল না, একজন বাদে, সেটা হলো নীলা। নীলা নিধির কথা শুনে চুপচাপ বসে আছে, কোনো উত্তর দিল না। সেটা নিধি খেয়াল করলো, তাই নীলাকে নিধি জিজ্ঞেস করলো, তুমি জানো হৃদয় কোথায় গেছে? না না ম্যাডাম, আমি জানি না। জানো না সেটা ভালো কথা, কিন্তু তুমি কথাগুলো বলতে তোতলাচ্ছ কেন? আর সবাইকে জিজ্ঞেস করেছিলাম, তখন তুমি চুপ করেছিলা কেন? কই ম্যাডাম, আমি তো ঠিকভাবে বলছি। আর হৃদয় কোথায় আমি কি করে বলবো? আমি বুঝতে পারছি তুমি জানো হৃদয় কোথায়, আর হৃদয়ের পাশে সব সময় তোমাকে দেখি, তাহলে তোমার জানার কথা। এবার নীলা চুপ করে আছে। নিধি ভালো করে বুঝতে পারছে একমাত্র নীলাই জানে আমার খবর। নীলার নীরবতা দেখে নিধি নীলাকে আবার বলল, চুপ করে আছো কেন? বলো হৃদয় কোথায়? বাসায় চলে গেছি। বাসায় চলে গেছে মানে? এটা কি মামার বাড়ি? যখন ইচ্ছে তখন কাউকে কিছু না বলে যাবে, আর কাকে বলে গেছে? হৃদয় আর এই অফিসে চাকরি করবে না, তাই একেবারে চলে গেছি। আর কিছুদিন পর রিজাইন লেটার নিয়ে এসে আপনাকে দিয়ে যাবে, আপনাকে আর চিন্তা করতে হবে না। এসবের মানে কি? হঠাৎ চাকরি ছাড়বে কেন? আর এসব আমাকে না বলে তোমাকে ভুললো কেন? এখানে চাকরি করে কি করবে? দিনের পর দিন আপনার অত্যাচার সহ্য করবে? মুখ সামলে কথা বলো নীলা, ভুলে যেও না আমি তোমার বস, না হলে তোমাকে। নিধিকে থামিয়ে দিয়ে নীলা বলল, কি করবেন? চাকরি থেকে বরখাস্ত করে দেবেন? তাতে আমার কোনো দুঃখ নেই, আজকে সব বলবো আমি। তাতে যদি আমাকে চাকরি থেকে বরখাস্ত হতে হয় তাহলেও আমার কোনো দুঃখ নেই। মনকে এটা বলে সান্ত্বনা দিতে পারবো যে একটা ভালো বন্ধুর জন্য অন্তত কিছু তো করতে পারছি।
কি এমন বলবে যেটা বলার জন্য তোমার চাকরি হারানোর ভয় করছে না তুমি? বলছি, আর আপনারা সবাই শোনেন। আমাদের অফিসের কলিগ মিস্টার হৃদয় হচ্ছে ম্যাডামের এক্স বয়ফ্রেন্ড। ম্যাডামের সাথে হৃদয়ের 1 বছর 5 মাসের রিলেশন ছিল, কিন্তু একটা মেয়ের ষড়যন্ত্রের কারণে তাদের রিলেশনটা নষ্ট হয়ে যায়। আর আমাদের নিধি ম্যাডাম সেই মেয়েটার ষড়যন্ত্রের ফাঁদে বোকার মতো পা দিল। নীলার মুখে আমাদের রিলেশনের কথা শুনে নিধি চমকে যায়, সাথে অবাক হয়ে যায়। তারপর আশ্চর্য হয়ে নীলাকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে এত কিছু নীলা? কে বলেছে এসব কথা তোমাকে?